আজকে আমরা মহাদেশ পরিচিতি হচ্ছে 2 নাম্বার ক্লাসটা আমরা দেখব। তো আজকে আমরা মূলত হচ্ছে এশিয়া মহাদেশটা ফুল কভার করব। এখানে অনেকেই আছেন আমাদের বিসিএস ব্যাচের স্টুডেন্ট। তো বিসিএস এর যে ক্লাসগুলো হয়েছে সেখান থেকে হচ্ছে আপনারা সেই ক্লাসের তুলনায় এখানে আপনারা কন্টেন্ট হচ্ছে কম পাবেন, অত কন্টেন্ট আসলে প্রয়োজন হয় না। হ্যাঁ, প্রাইমারি সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক খুব বেশি কন্টেন্ট আসলে প্রয়োজন হয় না। কিন্তু তারপরও যেহেতু প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষাটা নিবে পিএসসি, এবং এটা একটা নন ক্যাডার পদ ছিল, কারণ আগে প্রধান প্রধান শিক্ষকের কোনো আলাদা সার্কুলার ছিল না, নন ক্যাডার থেকেই প্রধান শিক্ষকদের নিয়োগ দেওয়া হতো। তো এই ক্ষেত্রে হচ্ছে একটা ভালো স্ট্যান্ডার্ড প্রশ্ন আমরা আশা করতে পারি, বা স্ট্যান্ডার্ড প্রশ্ন হওয়ার সম্ভাবনাই বেশি, বিশেষ করে পিএসসি যেই নন ক্যাডার পরীক্ষাগুলো নেয় সেখানে পিএসসি যেই ধরনের প্রশ্নগুলো করে সেই রকম প্রশ্ন করার সম্ভাবনাই হচ্ছে প্রধান শিক্ষকের নিয়োগের পরীক্ষায় প্রশ্নের সম্ভাবনা বেশি। তো আমরা মহাদেশ পরিচিতি 2 আমরা শুরু করব। গত ক্লাসে আমরা শুধু সভ্যতা দেখেছিলাম, আজকে আমরা শুরু করব হচ্ছে বিভিন্ন প্রণালী দিয়ে পৃথিবীর কোন দিকে কোন কোন প্রণালী আছে এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। দেখেন, এটা হচ্ছে পৃথিবীর ম্যাপ। এটা হচ্ছে একটা 2D ম্যাপ, যদিও পৃথিবী হচ্ছে 3D বা ত্রিমাত্রিক। তো এই ম্যাপটার এখানে আমরা যদি পৃথিবীর একটু মহাসাগরগুলো দেখি, তাহলে দেখেন এই যে এই পাশটা এবং হচ্ছে এই পাশটা কিন্তু কানেক্টেড, মানে এই জায়গাটার সাথে এই জায়গাটা হচ্ছে কানেক্টেড। এবং এইটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই দুইটা এইটা এবং এই দুইটাই হচ্ছে একসাথে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশেন। প্যাসিফিক ওশেনের এই দিকে রয়েছে ইন্ডিয়ান ওশেন বা ভারত মহাসাগর, এবং আমাদের বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত। এইদিকে এসের মতো আকৃতির একটা মহাসাগর রয়েছে, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর এইদিকে রয়েছে দক্ষিণ মহাসাগর, এই যে সাউদার্ন ওশেন বা দক্ষিণ মহাসাগর। এবং এইদিকে রয়েছে উত্তর মহাসাগর। উত্তর মহাসাগরকে উত্তর মহাসাগরকে বলা হয় আর্কটিক ওশেন। আর্কটিক ওশেন। আর এইটা হচ্ছে অ্যান্টার্কটিক। অ্যান্টার্কটিক হচ্ছে আর্কটিক, এটা হলো পৃথিবীর উত্তর দিকের মেরু অঞ্চল, আর অ্যান্টার্কটিক মানে হচ্ছে পৃথিবীর দক্ষিণ দিকের মেরু অঞ্চল। আর আর্কটিক ওশেন এটাকে উত্তর মহাসাগরে বলা হয়ে থাকে, এটা পৃথিবীর উত্তর দিকে অবস্থিত। আর সাউদার্ন ওশেন পৃথিবীর দক্ষিণ দিকে অবস্থিত, অ্যান্টার্কটিকার কাছাকাছি অবস্থিত সাউদার্ন ওশেন বা দক্ষিণ মহাসাগর। তো এই পৃথিবীর, আমরা জানি যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হচ্ছে জল, আর 1 ভাগ হচ্ছে স্থল। এবং এই জলভাগগুলো বিভিন্ন সাগর মহাসাগরে বিভক্ত। এই সাগর মহাসাগরগুলোকে যুক্ত করেছে কিছু আহ, সরু জলধারা বা কিছু সরু ওয়াটার বডি। তো এই সরু ওয়াটার বডিগুলোকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন এগুলোকে চ্যানেল বলা হয়ে থাকে, এগুলোকে স্ট্রেইট বলা হয়ে থাকে, আবার এগুলোকে ক্যানেলও বলা হয়ে থাকে। অর্থাৎ 3টা নাম, একটা হচ্ছে চ্যানেল, একটা হচ্ছে ক্যানেল, এবং একটা হচ্ছে স্ট্রেইট। তো আমরা শুরুতে দেখবো হচ্ছে স্ট্রেইট। স্ট্রেইট মানে হচ্ছে প্রণালী। তো আমরা শুরুতে যে প্রণালীটা দেখব সেটা পৃথিবীর এই জায়গাটাতে অবস্থিত। এই প্রণালীটার নাম হচ্ছে বেরিং প্রণালী। এই বেরিং প্রণালীটা গুরুত্বপূর্ণ, কারণ এইটা এশিয়া মহাদেশ থেকে আমেরিকা মহাদেশকে পৃথক করেছে। রাশিয়া এই দেশটা এশিয়া মহাদেশের দেশ বলে বিবেচিত হয় না, তবে রাশিয়ার ম্যাক্সিমাম পোর্শনটাই এশিয়া মহাদেশে পড়েছে। এবং এই দিকের যে রাশিয়ার অংশটা, এটা হচ্ছে এশিয়া মহাদেশের অংশ। আর এই আলাস্কা আলাস্কা হচ্ছে মূলত যুক্তরাষ্ট্রের অংশ। আর মহাদেশ হিসেবে এটা হচ্ছে নর্থ আমেরিকার অংশ। তাহলে এইখানে জাস্ট এই লাইনটাই গুরুত্বপূর্ণ, যে আমেরিকাকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। কোন সাগরকে যুক্ত করেছে এটা প্রয়োজন নাই, জাস্ট এতটুকু পড়বেন যে বেরিং প্রণালীটা এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে। তাহলে আমরা এখানে ছিলাম, আপনি যদি একটু সামনের দিকে চলে আসেন তাহলে হচ্ছে এইখানে এই যে এই জায়গাটাতে আপনি একটা স্ট্রেট পাবেন বা প্রণালী পাবেন, যে স্ট্রেটটা দিয়ে চীন তার জাহাজ, সেটা হতে পারে আহ, বাণিজ্য জাহাজ অথবা তার সামরিক জাহাজ, যে কোনো জাহাজই হচ্ছে চীন এই প্রণালীটা দিয়ে তারা ভারত মহাসাগর তথা বঙ্গোপসাগরে বা অ্যারাবিয়ান সি বা আরব সাগরে আসে। এছাড়া অন্য কোনো পথ নাই। তো এই জায়গাটা এই কারণে চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে স্ট্রেইট অফ মালাক্কা বা মালাক্কা প্রণালী। এই যে এটা হচ্ছে চীন, এই চীন হচ্ছে এইখান দিয়ে ঘুরে এই জায়গাটা দিয়ে তারা হচ্ছে বে অফ বেঙ্গল তথা ইন্ডিয়ান ওশনে আসে। এই মালাক্কা প্রণালীটা একদিকে যুক্ত করেছে বে অফ বেঙ্গল অথবা হচ্ছে আন্দামান সাগর, আর আরেকদিকে হচ্ছে জাভা সাগর। এই যে এই পাশটা হচ্ছে জাভা সাগর। জাভা সাগরের এই দিকে হচ্ছে সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগর। পৃথক করেছে মালয়েশিয়া এবং সুমাত্রা, এই 2টা জায়গাকে পৃথক করেছে। তবে পৃথক করেছে কোন জায়গা, এটা থেকে গুরুত্বপূর্ণ আসলে এই মালাক্কা প্রণালীটা কাকে কাকে যুক্ত করেছে। এবং এই মালাক্কা প্রণালীটা হচ্ছে পৃথিবীর সব থেকে দীর্ঘতম প্রণালী। কোনো কোনো বইতে
লেখা আছে যে মালাক্কা নয়, পৃথিবীর সব থেকে দীর্ঘতম প্রণালী হচ্ছে মোজাম্বিক প্রণালী। এই যে এইটা, এই যে এই প্রণালীটা অনেকে বলতেছেন মোজাম্বিক প্রণালী, কিন্তু এটা আসলে কোনো প্রণালী নয়, এটার নাম হচ্ছে চ্যানেল, এটা প্রণালী না। এখন চ্যানেল আর প্রণালীর মধ্যে পার্থক্য জায়গাটা তাহলে কোন জায়গায়, এটা আমরা একটু পরে দেখবো কোন জায়গাতে পার্থক্যটা হয়। তো মালাক্কা প্রণালীর মালাক্কা প্রণালী হয়ে, যে এইদিকে ছিল মালাক্কা প্রণালী, মালাক্কা প্রণালী হয়ে আপনি যদি এইখানে চলে আসেন, এইখানে একটা ছোট্ট প্রণালী আছে, এটার নাম হলো পক স্ট্রেট বা স্ট্রেট অফ পক বা পক প্রণালী। এই প্রণালীটা মূলত ভারতকে শ্রীলঙ্কা ভারত এবং শ্রীলঙ্কা এই দুইটাকে পৃথক করেছে পক প্রণালী, এবং যুক্ত করেছে একদিকে হইল বঙ্গোপসাগর এবং আরেকদিকে হচ্ছে আরব সাগর। তাহলে বঙ্গোপসাগর এবং আরব সাগর এই দুইটাকে যুক্ত করেছে পক প্রণালী। আরব সাগর যদি না থাকে সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে মান্নার উপসাগর, দুইটাই হয়, বঙ্গোপসাগর প্লাস হচ্ছে মান্নার উপসাগর এবং হচ্ছে আরব সাগর। দেখেন এখানে একটা টার্ম আছে উপসাগর। উপসাগর উপসাগরের উপসাগরের দুইটা ইংরেজি হয়, একটা হচ্ছে গালফ এবং আরেকটা হচ্ছে বে। বে মানেও বাংলায় উপসাগর বলে, আবার গালফ মানেও বাংলাতে উপসাগরই বলা হয়। তবে স্ট্রাকচারের দিক থেকে বা সংজ্ঞার দিক থেকে দুইটার মধ্যে পার্থক্য আছে। দেখেন এইখানে একটা ওয়াটার বডি আছে, এই যে এই একটা ওয়াটার বডি, এটা হচ্ছে একটা গালফ। আবার দেখেন এইখানে একটা ওয়াটার বডি আছে বাংলাদেশের দক্ষিণ সীমানায় অবস্থিত, বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। দুইটার আকৃতি কিন্তু সেম না। আপনি যদি একটু পার্থক্যটা বুঝতে চান তাহলে প্রথমে যে পার্থক্যটা চোখে পড়ে সেটা হচ্ছে যে এই বে অফ বেঙ্গলের যে মুখটা, এই মুখটা অনেক চওড়া। দেখেন বে অফ বেঙ্গলের মুখটা অনেক চওড়া, কিন্তু এই যে গালফ, এটা হচ্ছে একটা গালফ, এই গালফের মুখটা অনেক সরু, তার বডির তুলনায় মুখটা অনেক সরু, কিন্তু বে অফ বেঙ্গলের বডির তুলনায় মুখটা অনেক বড়। তো যে সমস্ত ওয়াটার বডির তিন দিক থেকেই হচ্ছে স্থলসীমা, দেখেন এই যে গালফ অফ মেক্সিকো, এটা হচ্ছে গালফ অফ মেক্সিকো, এটার তিন দিক থেকেই হচ্ছে স্থলভাগ। আবার এই যে বে অফ বেঙ্গল, এটার কিন্তু তিন দিক থেকেই স্থলভাগ, কিন্তু এটার মুখটা অনেক বড় আর এইখানে মুখটা অনেক ছোট। তো যে সমস্ত জল ওয়াটার বডি যাদের তিন দিক থেকেই হচ্ছে স্থলভাগ রয়েছে কিন্তু মুখটা অনেক ছোট, সেগুলোকে বলা হয় গালফ। আর যাদের মুখটা অনেক বড় থাকে এগুলোকে বলা হয় বে। আর সংজ্ঞার দিক থেকে আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে সাধারণত গালফের আকৃতি হয় সব থেকে বড় আর বেয়ের আকৃতি হয় ছোট। তবে এইটা এগুলা সবসময় আবার মিলবে না, এই সংজ্ঞাটা সবসময় মিলবে না, কারণ এই নামগুলো মাঝে মধ্যে ইতিহাস থেকেও রাখা হয় বা ঐতিহাসিক ভাবেও এই নামগুলো সাধারণত গ্রহণ করা হয়। তো পৃথিবীর সব থেকে বড় বে পৃথিবীর সব থেকে বড় বে হচ্ছে বে অফ বেঙ্গল। পৃথিবীর সব থেকে বড় বে হচ্ছে বে অফ বেঙ্গল। আর পৃথিবীর সব থেকে বড় গালফ হচ্ছে গালফ অফ মেক্সিকো। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে বুঝলাম বে এবং গালফ, এটা এটা নয় বুঝলাম, কিন্তু যদি বলা হয় পৃথিবীর সব থেকে বড় উপসাগর কোনটা, যদি উপসাগর বলে সেক্ষেত্রে আসলে উত্তর দুইটাই হয়, বে অফ বেঙ্গলও হয়, গালফ অফ মেক্সিকোও হয়। তো এখানে অপশনে যেটা থাকবে সেটা দেখাবেন, কিন্তু যদি অপশনে কেবল গালফ অফ মেক্সিকো থাকে তাহলে অবশ্যই আপনি গালফ অফ মেক্সিকো দেখাবেন, অথবা অপশনে যদি বে অফ বেঙ্গল থাকে তাহলে আপনি কেবলমাত্র বে অফ বেঙ্গল দেখাবেন। ঠিক আছে, আচ্ছা, এরপর আসেন আমরা এখানে আরেকটা প্রণালী দেখব, খুবই গুরুত্বপূর্ণ প্রণালী, মনে হয় হচ্ছে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ প্রণালী, এটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ প্রণালী হওয়ার কারণটা হলো এই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর ম্যাক্সিমাম ওয়েল ট্রান্সপোর্ট হয়। কারণ এই হরমুজ প্রণালীর আশেপাশে যে দেশগুলো রয়েছে এই দেশগুলো সবগুলি হচ্ছে ওয়েল প্রডিউসিং কান্ট্রি, তেল এবং গ্যাস দুইটাই। এবং এইখান দিয়ে পৃথিবীর প্রায় 25% মতো তেল পাস হয়, এবং চায়না যে তেলগুলো কিনে তার ম্যাক্সিমামই হচ্ছে এই স্ট্রেট দিয়ে পার হইতে হয় পার হয়। তো এই প্রণালীটা নিয়ন্ত্রণ করে হচ্ছে ইরান, এবং এটার একদিকে হচ্ছে গালফ অফ ওমান এবং আরেকদিকে হচ্ছে পার্সিয়ান গালফ। আর এটা পৃথক করেছে, একদিকে হইলো সংযুক্ত আরব আমিরাত এবং আরেকদিকে হচ্ছে ইরান। তো এই প্রণালীটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, এটা এটা পরীক্ষাতে আসতে পারে। হরমুজ প্রণালীর হরমুজ প্রণালীটা হচ্ছে এই জায়গাটাতে অবস্থিত। হরমুজ প্রণালীর দিক থেকে আপনি যদি একটু উত্তর দিকে আসেন, সরি আপনি যদি একটু পশ্চিম দিকে আসেন, এইটা হচ্ছে দেখেন পৃথিবীর মানচিত্রের দিক থেকে সব সময় উপরের যে দিকটা থাকে সেটা হচ্ছে উত্তর দিক হয়, আর নিচের দিকটা হচ্ছে সাউথ হয়। তা আপনি যদি উত্তর দিকে মুখ করে তাকান তাহলে আপনার ডান দিকের পাশটা হবে ইস্ট বা পূর্ব দিক, আর বাম দিকের সাইডটা হবে হচ্ছে ওয়েস্ট বা পশ্চিম দিক। তো এই দিকটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিক। তো আপনি যদি হরমুজ প্রণালী থেকে পশ্চিম দিকে আসেন এখানে আপনি আরেকটা স্ট্রেট পাবেন, এটার নাম হলো বাব আল মানদেব প্রণালী। বাব আল মানদেব প্রণালী হচ্ছে
বাওয়াল বান্দে প্রণালী এটা একদিকে যুক্ত করেছে গালফ অফ এডেন, আর একদিকে হচ্ছে রেড সি। এই দুইটা ওয়াটার বডিকে যুক্ত করেছে বাওয়াল বান্দে প্রণালী। এই প্রণালীটাও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্ট্রেট, কারণ হচ্ছে এই স্ট্রেটটা পাড়ি দিয়ে হচ্ছে সুয়েজ ক্যানেলে যাইতে হয়। সুয়েজ ক্যানেল পৃথিবীর ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ একটু পরে বলতেছি। তাহলে এটা মনে রাখবেন যে বাব আল মানদেব প্রণালী একদিকে হচ্ছে গালফ অফ এডেন অথবা হচ্ছে অ্যারাবিয়ান সি, আর আরেকদিকে হচ্ছে রেড সি। আর এটা পৃথক করেছে, একদিকে হচ্ছে ইয়েমেন এবং আরেকদিকে হচ্ছে জিবুতি। আর আরো বড়ভাবে বললে বা একটু বিস্তৃতভাবে বললে হয়, একদিকে হচ্ছে এশিয়া এবং আরেকদিকে হচ্ছে আফ্রিকা। তাহলে এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে বাব আল মানদেব প্রণালী। এবং ভারত মহাসাগর থেকে আপনি যদি ভূমধ্যসাগরে যেতে চান, ভূমধ্যসাগর হচ্ছে এই যে এইদিকে অবস্থিত, তাহলে এটাই হচ্ছে প্রথম গেটওয়ে বা প্রথম গেট হচ্ছে এই বাব আল মানদেব প্রণালী। ঠিক আছে, এরপরে দেখেন আমরা দেখব সুয়েজ ক্যানাল। একটু আগেই বলছিলাম যে সুয়েজ ক্যানাল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যানাল। দেখেন এই যে এই অঞ্চলগুলা, এই যে এই অঞ্চলগুলো হচ্ছে ইউরোপের অঞ্চল। এই যে এগুলো হচ্ছে ইউরোপের অঞ্চল, হ্যাঁ ইউরোপের অঞ্চল, যে এগুলো ইউরোপের অঞ্চল। এবং এটা হচ্ছে গ্রিনল্যান্ড, এটা হচ্ছে ডেনমার্কের মালিকানায় থাকা পৃথিবীর সব থেকে বড় দ্বীপ। তো এই ইউরোপ থেকে কেউ যদি সমুদ্র পথে ভারত মহাসাগর বা বঙ্গোপসাগরে আসতে চাইতো, তাহলে তাকে এই পুরো আফ্রিকা ঘুরে, এই পুরো আফ্রিকা ঘুরে তারপরে হচ্ছে এখানে তাকে আসতে হইতো। এখানে সময় বেশি লাগতো, অনেক শ্রম দিতে হইতো, বিশাল সময় লাগতো এখানে। তো এই সময়টাকু বাঁচানোর জন্য সবাই তখন একটা শর্টকাট খুঁজতেছিল। তখন তারা দেখলো যে এইটা হচ্ছে রেড সি আর এটা হচ্ছে আরব সাগর। এখান দিয়ে একটা অল্প একটু জায়গা আছে স্থলভাগ, এই স্থলভাগটাকে কেটে যদি এখানে একটা ওয়াটার বডি তৈরি করা যায়, তাহলে খুব সহজেই এত এত দূর ঘুরতে হয় না। এখান দিয়ে খুব সহজেই ভূমধ্যসাগর থেকে রেড সি হয়ে এখানে ভারত মহাসাগরে আসা যায়। তো এই চিন্তা ভাবনা থেকেই এখানে একটা খাল খনন করা হয়। খাল হচ্ছে ইংরেজিতে হচ্ছে ক্যানেল। তাহলে এটাও কিন্তু দুইটা ওয়াটার বডিকে যুক্ত করে, দুইটা সমুদ্রকেই যুক্ত করে, কিন্তু ক্যানেলটা হয় ম্যানমেড, ক্যানেলটা হয় কৃত্রিম বা হচ্ছে ম্যানমেড। স্ট্রেইট বা প্রণালী কিন্তু ম্যানমেড না, কিন্তু ক্যানেল ক্যানেল হচ্ছে ম্যানমেড। তাহলে এই সুয়েজ ক্যানেলটা খনন করা শুরু হয় 1859 থেকে এবং এটা শেষ হয় 1869 সাল পর্যন্ত। 1859 থেকে 1869 সাল পর্যন্ত খনন কাজের পরে এটা চালু হয় 1869 সালে। তো তখন যেহেতু ব্রিটিশদের প্রচুর হচ্ছে প্রভাব প্রতিপত্তি ছিল, তারাই হচ্ছে এই খালটা বানিয়েছিল এবং তারাই এটা নিয়ন্ত্রণ করতো। কিন্তু পরবর্তী যখন ব্রিটিশদের কলোনিয়াল যে পিরিয়ড সেটা যখন শেষ হয়ে যায়, তখন মিশর চিন্তা করলো যে কিরে, এটা তো আমার এলাকা অবস্থিত এবং এই খালটা হচ্ছে আমার জায়গাতে অবস্থিত, আমার জায়গার খাল আমি তো পরিচালনা করব। এই চিন্তা ভাবনা করে মিশর তখন এটাকে জাতীয়করণ করে। অর্থাৎ জাতীয়করণ মানে হচ্ছে এটা মিশরের মালিকানা নিয়ে আসে এবং মিশর ঘোষণা করে যে সুয়েজ ক্যানেল এখন থেকে মিশরের। এবং এটা ঘোষণা করেছিলেন গামাল আব্দুল নাসের, মিশরের তৎকালীন প্রেসিডেন্ট। তো এই সুয়েজ ক্যানেল একদিকে সুয়েজ ক্যানেল রয়েছে সিনাই উপত্যকায়, যেটা এটা হচ্ছে সিনাই উপদ্বীপ বা সিনাই পেনিনসুলা। আর আরেকদিকে রয়েছে ইজিপ্ট, মিশর। মিশরেরই একটা অংশ হচ্ছে সিনাই উপত্যকা। অর্থাৎ এই সুয়েজ ক্যানেল হচ্ছে মিশরেরই দুইটা পোর্শনকে ভাগ করেছে, একদিকে মিশরের সিনাই উপদ্বীপ এবং আরেকদিকে হচ্ছে মূল মিশর। এখানে আমি একটা টার্ম বলেছি, সেটা হচ্ছে পেনিনসুলা। দেখেন এখানে একটা টার্ম আছে পেনিনসুলা। তো পেনিনসুলাটা আমরা একটু পরে দেখবো যে পেনিনসুলা কি। তাহলে সুয়েজ ক্যানেল একদিকে যুক্ত করেছে লোহিত সাগর এবং আরেকদিকে যুক্ত করেছে ভূমধ্য সাগর। ওকে, এরপরে আসেন আমরা দেখবো হচ্ছে তুরস্ক প্রণালী বা তুর্কি প্রণালী। তুর্কি প্রণালীটা আমরা একটু ম্যাপে দেখি, তুর্কি প্রণালীটা আসলে কোন জায়গাতে অবস্থিত। তুর্কি প্রণালীটা মূলত হচ্ছে এই জায়গাটাতে অবস্থিত, এই যে এই জায়গাটাতে হচ্ছে তুরস্ক প্রণালী অবস্থিত বা তুর্কি প্রণালী অবস্থিত। এই তুর্কি প্রণালীর এটার এখানে মূলত দুইটা প্রণালী আছে। দেখেন এই দুইটা প্রণালী বুঝতে হইলে আপনাকে এই এলাকার সমুদ্র অঞ্চলটা একটু ভালোভাবে জানতে হবে। দেখেন এইটা হচ্ছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর, আর এটা হচ্ছে সি অফ আজব বা আজব সাগর। এই ব্ল্যাক সি এর আশেপাশে হচ্ছে রাশিয়া, জর্জিয়া, তুর্কি, তারপরে ইউক্রেন, হ্যাঁ, রোমানিয়া, বুলগেরিয়া, এই দেশগুলো অবস্থিত। তো এটা হচ্ছে রাশিয়া। রাশিয়া যদি কোনো কারণে ভূমধ্যসাগরে আসতে চায়, তাহলে তাকে এই ব্ল্যাক সি পাড়ি দিয়ে তারপর আসতে হবে। এই ব্ল্যাক সির পরে এখানে একটা সাগর রয়েছে, এটার নাম সি অফ মরমর বা মর্মর সাগর। এরপরে রয়েছে এজিয়ান সি বা এজিয়ান সাগর এবং তারপরে রয়েছে মেডিটেরিয়ান সি। তো
এই ব্ল্যাক সি থেকে যদি কেউ মেডিটেরিয়ান সিতে আসতে চায় তাহলে তাকে এইখানে একটা প্রণালী পাড়ি দিতে হবে এবং এইখানে একটা সরু পথ পাড়ি দিতে হবে। এই দুইটা সরু পথকে একসাথে বলা হয় তুর্কি প্রণালী। এই সরু দুইটা পথের একটা প্রথম যেই পথটা রয়েছে, এই প্রথম পথটার নাম হচ্ছে, এই যে এই পথটার নাম হচ্ছে বসফরাস প্রণালী বা হচ্ছে ইস্তানবুল প্রণালী। বসফরাস প্রণালী বা ইস্তানবুল প্রণালী এটা ব্ল্যাক সি থেকে সি অফ মরমরকে যুক্ত করেছে। ব্ল্যাক সি থেকে সি অফ মরমরকে যুক্ত করেছে এই বসফরাস প্রণালী। এবং এখানে ইস্তানবুল হবে, স্থান হবে, এখানে হবে না। এই এটাকে ইস্তানবুল প্রণালী বলা হয় কারণ এই প্রণালীটা ইস্তানবুল শহরকে দুই ভাগে বিভক্ত করেছে। অনেকেই, যেমন আমিও মনে করতাম যে আম, তুরস্কের রাজধানী হচ্ছে ইস্তানবুল, কিন্তু আসলে তুরস্কের রাজধানী ইস্তানবুল না, তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা। ইস্তানবুলটা প্রাচীন শহর। আচ্ছা, এরপর দেখেন, এই আপনি তো মর্মর সাগরে আসলেন। মর্মর সাগর হয়ে আপনি যদি এই একটু সামনের দিকে আগান তাহলে এই যে এই সরু পথটার নাম হচ্ছে দার্দানেলিস প্রণালী। দার্দানেলিস প্রণালী একদিকে একদিকে হচ্ছে সি অফ মর্মর এবং আরেকদিকে হচ্ছে এজিয়ান সি। এবং এই দার্দানেলিস প্রণালীতেও তুরস্কের দুইটা পোর্শনকে ভাগ করেছে। একদিকে হচ্ছে এশিয়ার তুরস্ক এবং আরেকদিকে হচ্ছে ইউরোপের তুরস্ক। মানে তুরস্ক দুইটা মহাদেশে পড়েছে। এটা হচ্ছে একটা ইন্টারকন্টিনেন্টাল কান্ট্রি। ইন্টারকন্টিনেন্টাল কান্ট্রি বাংলা অর্থ হচ্ছে আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। তো তুর্কি একটা আন্তঃমহাদেশীয় রাষ্ট্র, যেটা এশিয়াতে পড়েছে আবার যেটা ইউরোপে পড়েছে, তবে এটার ম্যাক্সিমাম পোর্শনটা আসলে এশিয়াতেই পড়েছে, তবে তুরস্ক নিজেকে ইউরোপের দেশ বলেই মনে করে। আচ্ছা, তাহলে আমরা দেখে আমরা আমরা একটু সামারি করি আমরা কি কি দেখলাম। আমরা এই জায়গাটাতে দেখলাম বেরিং প্রণালী, এই জায়গাটাতে দেখলাম হচ্ছে মালাক্কা প্রণালী, এবং এই জায়গাটাতে দেখলাম হচ্ছে পক প্রণালী। এইখানে আমরা দেখেছি হরমুজ, এইখানে আমরা দেখেছি বাব আল মানদেব, আর এইখানে আমরা দেখলাম সুয়েজ ক্যানেল, আর এই জায়গাটাতে আমরা দেখেছি তুর্কি প্রণালী, একই সাথে দুইটা প্রণালী বসফরাস এবং হচ্ছে দার্দানেলিস। দেখেন এখানে বাংলাদেশ কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ প্রণালীর মাঝখানে পড়েছে। একটা হইলো এই মালাক্কা প্রণালী এবং আরেকটা হচ্ছে হরমুজ প্রণালী। এখানে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ তো এখানে পক প্রণালী এবং হরমুজ প্রণালীর মাঝখানে পড়েছে, কিন্তু আসলে এই পক প্রণালী হরমুজ এবং মালাক্কাতে খুব একটা ইম্পর্টেন্ট না। এই কারণেই মালাক্কা প্রণালীকে খুব একটা গোনায় ধরা হয় না। এখানে বলা হয় যে বাংলাদেশ মালাক্কা এবং হচ্ছে হরমুজ এই দুইটা প্রণালীর মাঝখানে পড়েছে। আচ্ছা, এরপর আসেন আমরা এই জায়গাটাতে যাব। এই যে এইখানে রয়েছে স্ট্রেট অফ জিব্রাল্টার বা জিব্রাল্টার প্রণালী। এটা একটু আরেকটু ভালোভাবে দেখেন। দেখেন এটা হচ্ছে আফ্রিকা আর এই জায়গাটা হচ্ছে ইউরোপ। তো আর এইখানে রয়েছে মেডিটেরিয়ান সি। এই মেডিটেরিয়ান সি থেকে আপনি যদি আটলান্টিক মহাসাগরে আসতে চান তাহলে আপনাকে একটা সরু জলপথ পাড়ি দিতে হবে। সেই সরু জলপথটা হচ্ছে এইটা হচ্ছে সেই সরু জলপথ, এবং এই সরু জলপথটার নাম হচ্ছে স্ট্রেট অফ জিব্রাল্টার বা জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালীর একদিকে রয়েছে ইউরোপ এবং আরেকদিকে রয়েছে আফ্রিকা। কন্টিনেন্ট হিসাব করলে একদিকে ইউরোপ এবং আরেকদিকে আফ্রিকা। আর আপনি যদি দেশ হিসাব করেন তাহলে একদিকে হচ্ছে স্পেন এবং আরেকদিকে হচ্ছে মরক্কো। তাহলে আফ্রিকা থেকে ইউরোপ মহাদেশকে পৃথক করেছে এই জিব্রাল্টার প্রণালী। তাহলে এটা কাকে অ্যাড করেছে? একদিকে হচ্ছে মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগর এবং আরেকদিকে হচ্ছে আটলান্টিক মহাসাগর। এবং ওই যে বলে না যে আপনার ইয়া পাড়ি দেয়, ওই যে উম, আহ, লিবিয়া হয়ে ইতালি যায়, দেখেন এই হচ্ছে লিবিয়া। হ্যাঁ, আর এই দিকে হচ্ছে ইতালি, যে এটা হচ্ছে ইতালি। এখান দিয়ে হচ্ছে নৌকায় পাড়ি দেয়, নৌকায় হচ্ছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে মানুষজন ইতালিতে যায়। ওকে, এরপরে দেখেন আমরা তো এইখানে ছিলাম, এই যে এইখানে ছিলাম, আমরা একটু এই জায়গাটাতে যাব। এই যে এই জায়গাটাতে রয়েছে একটা চ্যানেল, ইংলিশ চ্যানেল। এতক্ষণ পর্যন্ত আমরা কি কি দেখেছি? এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি হচ্ছে স্ট্রেইট, এরপরে আমরা দেখলাম ক্যানেল। আমরা দেখলাম যে স্ট্রেটটা হচ্ছে প্রাকৃতিক হয় কিন্তু ক্যানেলটা হয় ম্যানমেড। এখন আমরা দেখবো হচ্ছে চ্যানেল। প্রথম যে চ্যানেলটা আমরা দেখবো এটার নাম হলো ইংলিশ চ্যানেল। এখন কথা হচ্ছে যে চ্যানেল, এই শব্দটা আমরা একটু আগেও দেখেছিলাম। কোথায়? ওই যে বলেছিলাম মোজাম্বিক চ্যানেল। তাহলে চ্যানেলের সাথে ক্যানেলের পার্থক্যটা কোন জায়গায়, বা স্ট্রেইটের পার্থক্যটা কোন জায়গায়? দেখেন, প্রথম কথা হচ্ছে চ্যানেল এবং হচ্ছে স্ট্রেইট এই দুইটাই হয় প্রাকৃতিক, এগুলো ম্যানমেড না। কিন্তু ক্যানেল হচ্ছে সম্পূর্ণ রূপের ম্যানমেড। তো যখন কোনো সাগর বা মহাসাগরকে, যেমন এটা একটা সাগর নর্থ সি, এদিকে রয়েছে আটলান্টিক ওশেন, যখন কোনো সাগর বা মহাসাগরকে একটা সরু জলপথ যুক্ত করে তখন সেটাকে হয় বলা হবে স্ট্রেইট, না হয় বলা হবে ক্যানেল। কখন ক্যানেল বলা হয়?
যদি স্ট্রেইটের প্রশস্ততা অনেক বেশি হয়, দেখেন এই যে চ্যানেলের প্রশস্ততা অনেক বেশি, এখানে দেখেন অনেক বেশি প্রশস্ততা, যদি এরকম প্রশস্ততা বেশি হয় তখন সেটাকে বলা হয় চ্যানেল। আর যদি প্রশস্ততা এরকম কম হয় তখন সেটাকে বলা হয় স্ট্রেইট। তার মানে যদি একটু বেশি সরু হয় তখন সেটাকে বলা হয় স্ট্রেইট, আর যদি সেটা অনেক ওয়াইড হয় তখন সেটাকে বলা হয় চ্যানেল। যেমন দেখেন এখানে আপনারা দেখেছিলেন মোজাম্বিক চ্যানেল, এই যে দেখেন মোজাম্বিক চ্যানেলের প্রশস্ততা কিন্তু অনেক বেশি, এটা কিন্তু স্ট্রেইট না, এটা হচ্ছে একটা চ্যানেল। আবার এই যে দেখেন এখানে সরু একটা পথ আছে, এটা হচ্ছে কি স্ট্রেইট। দেখেন এই যে সরু পথ এগুলো হচ্ছে স্ট্রেইট, এই যে সরু পথ এগুলো হচ্ছে স্ট্রেইট, তারপর এই যে সরু পথ স্ট্রেইট। তাহলে যেগুলো সরু পথ এগুলোকে বলা হয় স্ট্রেইট, আর যদি এই সরু পথটা অনেক ওয়াইড হয় তখন সেটাকে বলা হয় চ্যানেল। আর ক্যানেল কোনটা? ক্যানেল হচ্ছে যেটা ম্যানমেড, সেটা হচ্ছে ক্যানেল। ওকে, তো ইংলিশ চ্যানেল, যে ইংলিশ চ্যানেল থেকে আপনি যদি সামনের দিকে আগান তাহলে আপনি পাবেন হচ্ছে ডোভার প্রণালী বা স্ট্রেট অফ ডোভার। এই দুইটা ওয়াটার বডি হচ্ছে ফ্রান্সকে ইংল্যান্ড থেকে পৃথক করেছে। তাহলে ইংল্যান্ড থেকে ফ্রান্সকে আলাদা করেছে ইংলিশ চ্যানেল অথবা ডোভার প্রণালী, দুইটাই হয়। এবং দুইটাই আটলান্টিক মহাসাগরকে উত্তর সাগর বা নর্থ সি এর সাথে যুক্ত করেছে। এগুলা কত কিলোমিটার এগুলো প্রয়োজন নাই, এগুলো প্রয়োজন নাই। ওকে, এরপরে আসেন, আমরা ছিলাম হচ্ছে কোথায়? আমরা ছিলাম হচ্ছে এই জায়গাটাতে। আপনি যদি, আপনি তো এখন আটলান্টিকে আছেন, এই আটলান্টিক থেকে আপনি যদি প্যাসিফিক ওশনে আসতে চান তাহলে এই জায়গাটা দিয়ে আপনি পাড়ি দিতে পারবেন, কারণ এখানে একটা ক্যানেল তৈরি করা হয়েছে। এই ক্যানেলটার নাম হচ্ছে পানামা ক্যানেল বা পানামা খাল। তাহলে পানামা খাল হচ্ছে এটা ম্যানমেড, এটা কিন্তু প্রাকৃতিক না। তাহলে এই ম্যানমেড খালটা, এটা একদিকে এইখানে একটা সরু দেশ আছে নাম হচ্ছে পানামা। এই পানামা দেশটা একই সাথে এটা একদিকে হচ্ছে উত্তর আমেরিকা এবং আরেকদিকে হচ্ছে এটার দক্ষিণ আমেরিকা। তো এই পানামা খালের মোটামুটি মাঝখান দিয়ে, সরি, এই পানামা দেশটার মোটামুটি মাঝখান দিয়ে একটা ক্যানেল তৈরি করা হয়েছে, এই ক্যানেলটার নাম হচ্ছে পানামা ক্যানেল। মানুষজন চিন্তা করলো যে খুব সহজে যাতে করে প্যাসিফিক ওশান থেকে আটলান্টিক ওশানে যাওয়া যায়, এই এই রাস্তাটা যাতে পাড়ি দেওয়া যায়, এই চিন্তা ভাবনা থেকে মূলত হচ্ছে পানামা খালটা খনন করা হয়েছিল। তো এটা পানামাতে অবস্থিত, কিন্তু এই খালটা মূলত এটা নিয়ন্ত্রণ করে মূলত হচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে বিভক্ত করেছে একদিকে উত্তর আমেরিকা এবং আরেকদিকে দক্ষিণ আমেরিকা, এবং এবং এটা যুক্ত করেছে একদিকে প্রশান্ত মহাসাগর এবং আরেকদিকে হচ্ছে আটলান্টিক মহাসাগর। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পৃথিবীর চারদিকে, পৃথিবী জুড়ে বিস্তৃত কিছু খাল, চ্যানেল এবং হচ্ছে ক্যানেল। তো এই মোটামুটি এই জিনিসগুলো জানলে এখানে চলবে, খাল, চ্যানেল বা ক্যানেলের মধ্যে আমরা একটু পর রিক্যাপ করব। আমরা এখন ঢুকে যাব এশিয়া মহাদেশে। এটা হচ্ছে আপনার এশিয়া মহাদেশ। দেখেন দেশের মধ্যে যেরকম সীমানা থাকে, কোনো মহাদেশের মধ্যে এরকম সীমানা আসলে থাকে না। মহাদেশের সীমানাগুলো সাধারণত নির্ধারিত হয় বিভিন্ন পর্বতমালা, বিভিন্ন নদী বা হচ্ছে আপনার কোনো ক্যানেল, এগুলো দিয়ে মহাদেশের সীমানাটা চিহ্নিত হয়। তো দেখেন এইখানে এই যে এই অংশটা, এই যে এই অংশটা, এটুক পর্যন্ত যে অংশটা, এটা হচ্ছে আহ, রাশিয়া এশিয়ান পোর্শন। আর এর পরের যে অংশটুকু আছে, যে এই পোর্শনটা পুরোটাই হচ্ছে ইউরোপের পোর্শন। তার মানে দেখতে দেখাই যাচ্ছে যে রাশিয়ার বিশাল অংশটাই মূলত হচ্ছে এশিয়ার অংশ, কিন্তু তারপরও রাশিয়া নিজেকে ইউরোপের দেশ বলেই মনে করে, রাশিয়া নিজেকে এশিয়ার দেশ বলে মনে করে না। কেন মনে করে না? কারণ রাশিয়ার যে বড় পোর্শনটা এশিয়াতে রয়েছে সেখানে আসলে তেমন মানুষজন বাস করে না। কেন বাস করে না? কারণ এখানে প্রচুর ঠান্ডা, অনেক বরফ থাকে। যেমন রাশিয়ার এরকম একটা জায়গা আছে, সাইবেরিয়ার একটা গ্রাম আছে যেখানে গরমকাল, মানে যেটা এখানে যেটাকে গরমকাল হিসেবে বিবেচনা করা হয়, গরমকালে টেম্পারেচার থাকে হচ্ছে -30 ডিগ্রি সেলসিয়াস, -30, -10 ডিগ্রি সেলসিয়াস এরকম থাকে। এটা হচ্ছে গরমকালের টেম্পারেচার। আর শীতকালে এখানে টেম্পারেচার -80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে, এরকম রেকর্ড আছে। এখন এটা কেমন ঠান্ডা সেটা যদি আপনি একটু চিন্তা করতে চান বা কল্পনা করতে চান তাহলে আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দেই। আমাদের যে ডিপ ফ্রিজ আছে, ডিপ ফ্রিজ যেখানে আমরা মাছ মাংসটা সংরক্ষণ করি অনেক সময়ের জন্য, ডিপ ফ্রিজ, সেখানে টেম্পারেচার হইতে হয় -18 ডিগ্রি সেলসিয়াস। ডিপ ফ্রিজের টেম্পারেচারটা -18 ডিগ্রি সেলসিয়াস হইতে হয়, যদিও এখানে -18 ডিগ্রি সেলসিয়াস থাকে না, আরো কিছু কম থাকে, আরো কিছু কম না, আরো কিছু বেশি থাকে, -10 ডিগ্রি সেলসিয়াস থাকে, অথবা এখানে -5 ডিগ্রি সেলসিয়াস এরকম মোটামুটি থাকে। তবে -18 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে আদর্শ। তাহলে বুঝতে পারছেন -30 ডিগ্রি সেলসিয়াস গরমকাল টেম্পারেচার আসে কিছু কিছু অঞ্চলের, আম, কিছু কিছু অঞ্চল, এই অঞ্চলগুলোর কিছু কিছু অঞ্চলের হচ্ছে টেম্পারেচার। তো এত কম টেম্পারেচার এখানে মানুষজন আসলে সার্ভাইভ করতে পারে না, এখানে এখানে মানুষজন থাকে না। তো এশিয়া মহাদেশের
এশিয়া মহাদেশের এই যে এই অঞ্চলটা, এই যে এই জায়গাটাতে একটা পর্বতমালা রয়েছে, নাম হচ্ছে ইউরাল পর্বতমালা। আর এখান দিয়ে হচ্ছে একটা নদী রয়েছে, নাম হচ্ছে ইউরাল নদী। এই ইউরাল নদী এবং ইউরাল পর্বতমালা এই দুইটাই এশিয়া মহাদেশকে ইউরোপ মহাদেশ থেকে পৃথক করেছে। তো এখানে কিছু জিনিসপত্র আছে, এগুলো মোটামুটি আমি আর বলছি না, এগুলো আপনারা পড়লে বুঝবেন, খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো। তো এখানে দেখেন যে ওই যে বললাম এশিয়া মহাদেশ এবং ইউরোপের বাউন্ডারি কোনটা। বাউন্ডারিটা হচ্ছে এই যে এইটা হচ্ছে একটা বাউন্ডারি, এটা হচ্ছে ইউরাল পর্বতমালা। এটা এশিয়ার উত্তর দিকে অবস্থিত। এশিয়ার উত্তর দিকে অবস্থিত হচ্ছে ইউরাল পর্বতমালা। আর এখানে একটা নদী আছে, ইউরাল নদী। এই ইউরাল নদীটাও কিন্তু এশিয়া থেকে ইউরোপের সীমানা নির্দেশ করেছে। এই যে এটা হচ্ছে ইউরাল নদী, এই যে এটা হচ্ছে ইউরাল নদী, এই ইউরাল নদী, এটাকে উরাল নদীও বলা হয়, আর এটা হচ্ছে ইউরাল মাউন্টেন। ওকে। এশিয়ার সর্বোচ্চ বিন্দু হচ্ছে মাউন্ট এভারেস্ট। এশিয়ার সর্বনিম্ন বিন্দু হচ্ছে মৃত সাগর বা ডিপ, এটা হচ্ছে ডেড সি। ডেড সি বা মৃত সাগর, এটাকে ডেড সি কেন বলা হয়? ডেড সি বলার কারণ হচ্ছে এখানে এখানে হচ্ছে আপনার কোনো ধরনের জীব জীব জন্মায় না, বা প্ল্যান্ট এখানে কোনো কিছু হয় না। কেন হয় না? কারণ এখানে লবণাক্ততা অনেক বেশি, স্যালাইনের পরিমাণ এত বেশি যে এখানে স্যালারির পরিমাণটা এত বেশি যে সেখানে আপনি শুয়ে থাকতে পারবেন, এবং এই শুয়ে থেকে আপনি মোটামুটি আপনি পত্রিকা পড়তে পারবেন। আপনার হচ্ছে আম, এখানে আপনার সাঁতার কাটতে হবে না, আপনি এমনিতেই ভেসে থাকতে পারবেন। ঠিক আছে? তো এই কারণে, যেহেতু অনেক বেশি স্যালারিটি এখানে, এই কারণে হচ্ছে এখানে কোনো জীব বা প্রাণী আসলে জন্মায় না, যে কোনো কিছু এখানে হচ্ছে যে এখানে এখানে জন্মায় না। তো এই কারণেই হচ্ছে এই কারণে এটাকে হচ্ছে ডেড সি বা হচ্ছে মৃত সাগর বলা হয়ে থাকে। এশিয়ার বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। এশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে বোর্নিও। এশিয়ার গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংশি কিয়াং। বৃহত্তম মরুভূমি হচ্ছে গোবি। এশিয়ার বৃহত্তম সমভূমি হচ্ছে পশ্চিম সাইবেরিয়ার সমভূমি। এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে চীন। ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। এশিয়ার সর্বপশ্চিমের বিন্দু হচ্ছে বেবা অন্তরীপ, এবং এশিয়ার বৃহত্তম অরণ্য হচ্ছে তৈগা। এগুলো হচ্ছে মুখস্থের কিছু তথ্য, অবশ্য জিকে সবই মুখস্থ। ভৌগোলিকভাবে এশিয়াকে 5টা অঞ্চলে ভাগ করা হয়, তবে এটা না পড়লেও চলবে, জাস্ট আপনি জানার জন্য এখানে জানবেন যে এশিয়ার টোটাল 5টা অঞ্চল অঞ্চল রয়েছে। এই 5টা অঞ্চলগুলো হচ্ছে সাউদার্ন এশিয়া, ইস্টার্ন এশিয়া, এরপরে এটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, তারপরে ইস্টার্ন এশিয়া, সেন্ট্রাল এশিয়া, ওয়েস্টার্ন এশিয়া এবং নর্দার্ন এশিয়া। এটা কাগজে কলমে এইভাবে ভাগ করা হয়। তবে ভৌগোলিকভাবে আসলে বা বিশ্ব রাজনীতিতে এইভাবে হিসাব করা হয় না। বিশ্ব রাজনীতিতে হিসাব করা হয় হচ্ছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, সেন্ট্রাল এশিয়া, তারপরে ওয়েস্টার্ন এশিয়া। ওয়েস্টার্ন এশিয়া বা আরেকটা নাম হচ্ছে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য, এইভাবে হিসাব করা হয়। তো এগুলা এই নামটা এগুলো 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 এখানে না জানলেও চলবে। দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়ার টোটাল দেশ হচ্ছে 8টা। এই 8টা দেশ আমরা এই দেশগুলোর মধ্যে আছি: বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান। এই 8টা দেশ মিলে হচ্ছে দক্ষিণ এশিয়া, যার মধ্যে আফগানিস্তান, নেপাল এবং হচ্ছে ভুটান, এই 3টা দেশ হচ্ছে ল্যান্ডলকড। ল্যান্ডলকড মানে হচ্ছে এদের সাথে কোনো সমুদ্র সীমা নাই। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে টোটাল 11টা। এই 11টা দেশগুলোর মধ্যে কি কি আছে দেখেন: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, সিঙ্গাপুর। এখানে এই 4টা দেশই হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এবং এখানে রয়েছে নতুন একটা দেশ, ইস্তিমা, এখানে পরে আসতেছি। তাহলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, সিঙ্গাপুর, এই 4টা এখানে এখানে আছে, এই 4টা। আর এইখানে রয়েছে ইন্দো চায়নার টোটাল 5টা দেশ: মায়ানমার, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া। এই 5টা দেশকে একত্রে বলা হয় ইন্দো চায়না। আর বাকি রয়েছে এখানে দ্বীপ দেশ ফিলিপিন্স এবং হচ্ছে ইস্ট তিমুর। এই ইস্ট তিমুর বা পূর্ব তিমুর, এটা হচ্ছে এক সময় এটা ইন্দোনেশিয়ার অংশ ছিল, কিন্তু পরে তারা এখানে আন্দোলন করে যে তারা নিজের একটা দেশ চায়। তো নিজের দেশ চায়, এই দেশ চাওয়ার ভিত্তিতেই তাদেরকে আলাদা করে দেশ দেওয়া হয়। এবং ইস্ট তিমুর হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে নবীনতম রাষ্ট্র। এশিয়ার সব থেকে নবীনতম রাষ্ট্র হচ্ছে তিমুর লিস্তে বা হচ্ছে ইস্ট তিমুর, সর্বশেষ স্বাধীন হওয়া দেশ আর কি। আচ্ছা, এরপর আসেন, এখানে একটা টার্ম আছে ইন্দো চায়না। ইন্দো চায়না মূলত হচ্ছে ইন্ডিয়া প্লাস চায়না, এই দুইটা একসাথে হচ্ছে ইন্দো চায়না। তো এখানে ইন্দো চায়না বলার কারণটা কি? কারণটা হচ্ছে যে এদিকে এই জায়গাগুলোর একদিকে রয়েছে চায়না, একদিকে রয়েছে ইন্ডিয়া, এবং এই জায়গাগুলোতে ইন্ডিয়ারও বৈশিষ্ট্য পাওয়া যায়, চায়নারও বৈশিষ্ট্য পাওয়া যায়। এই কারণে এই অঞ্চলটাকে বলা হয় ইন্দো চায়না। তো ইন্দো চায়নার মধ্যে কে কে আছে এখানে: ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মায়ানমার এবং থাইল্যান্ড। তবে একসময় মায়ানমার এবং থাইল্যান্ডকে ইন্দো চায়না দেশ বলে বিবেচনা করা হতো না। অর্থাৎ এই যে মায়ানমার এবং থাইল্যান্ড, এই দুইটাকে ইন্দো চায়না দেশ বলে বিবেচনা করা হতো না। কারণ হচ্ছে
প্রথমত ইন্দোচায়না দেশ বলা হইতো লাওস, ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়াকে। কেন? কারণ হচ্ছে এই তিনটা দেশ ফ্রান্সের বা ফরাসি উপনিবেশ ছিল। তো ফরাসিরা এই তিনটা জায়গাকে নাম দিয়েছিল ইন্দোচায়না। তো এখন তো আর ফরাসি উপনিবেশ নাই। এখন মায়ানমার, থাইল্যান্ড এই দুইটা সহ একত্রে 5টা দেশকে ইন্দোচায়না দেশ বলে বিবেচনা করা হয়। দূরপ্রাচ্যের দেশ হচ্ছে 5টা: চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং হচ্ছে মঙ্গোলিয়া। এদেরকে দূরপ্রাচ্য বা হচ্ছে ফার ইস্ট বলা হচ্ছে, কারণ হলো এরা পৃথিবীর একদম পূর্ব প্রান্তে অবস্থিত। এই কারণে এগুলোকে বলা হয় ফার ইস্ট। মধ্য এশিয়ার 5টা দেশ, সেগুলো আমরা সামনেও পড়বো, আপাতত এগুলো পড়াচ্ছি না। মধ্যপ্রাচ্য টোটাল হচ্ছে 15টা দেশ। মধ্যপ্রাচ্যের 15টা দেশ, তবে এটা মুখস্থ করার প্রয়োজন নাই যে কয়টা দেশ, কারণ এটা কেউ কেউ বলেন 14, আবার কেউ কেউ বলেন 16। তো এটার এক্সাক্ট কয়টা এটা কোনো জায়গাতে আসলে লেখা নাই, সুতরাং এটা আসলে পরীক্ষাতে আসে নাই কখনো যে মধ্যপ্রাচ্যের দেশ কয়টা। কিন্তু আপনি মনে রাখবেন যে এখানে কোন কোন দেশগুলো আছে। দেখেন কে কে আছে এখানে: সৌদি আরব, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, লেবানন, সিরিয়া, তুরস্ক, ইয়েমেন, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং হচ্ছে প্যালেস্টাইন। এখন এটা আপনার পড়তে অনেক বা মুখস্থ করতে একটু প্যারা মনে হইতে পারে যে এতগুলো দেশ এখানে মুখস্থ করা তো কঠিন। দেখেন এটা খুব একটা কঠিন না। আপনি যদি ভেঙে ভেঙে পড়েন, যেমন দেখেন এইখানে একটা অবয়ব আছে, এই যে এখানে দেখেন একটা অবয়ব আছে, এই অবয়বটা, এই অবয়বটাকে বলা হয় পেনিনসুলা বা উপদ্বীপ। মানে হচ্ছে যে স্থলভাগের 3 দিক থেকেই হচ্ছে জল এবং একদিক থেকে হচ্ছে স্থল, সেই স্থলভাগকে বা ল্যান্ড এরিয়াকে বলা হয় পেনিনসুলা বা উপদ্বীপ। তো এই যে পেনিনসুলাটা আঁকলাম এটাকে বলা হয় অ্যারাবিয়ান পেনিনসুলা বা আরব উপদ্বীপ। এই আরব উপদ্বীপের মধ্যে রয়েছে ইয়েমেন, ওমান, ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি আরব, কাতার, বাহরাইন এবং কুয়েত। এগুলা, এই যে ছয়টা, এই যে 6টা দেশ, 6টা না, 7টা দেশ, এই 7টা দেশ নিয়ে হচ্ছে মধ্য প্রাচ্যের আরব উপদ্বীপ বা হচ্ছে মিডল ইস্ট, সরি, আরব উপদ্বীপ বা অ্যারাবিয়ান পেনিনসুলা গঠিত। ঠিক আছে? তাহলে অ্যারাবিয়ান পেনিনসুলার মধ্যে কারা কারা আছে এটা আপনি খুব সহজে মনে রাখতে পারেন এইভাবে, যে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ যেই দেশগুলোতে প্রবাসী হিসেবে যায় ওই দেশগুলোই মূলত হচ্ছে অ্যারাবিয়ান পেনিনসুলা: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, এগুলোতে তো মোটামুটি আমাদের দেশের মানুষজন যায়। তাহলে এই দেশগুলো হচ্ছে অ্যারাবিয়ান পেনিনসুলার দেশ। তো অ্যারাবিয়ান পেনিনসুলার দেশ হচ্ছে এই 6টা। তবে যেই দেশে যায় না সেটা হচ্ছে ইয়েমেন, কারণ ইয়েমেন হচ্ছে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। আচ্ছা, এই পাশে রয়েছে ইরান, ইরানের পাশে রয়েছে ইরাক। ঠিক আছে, ওকে। এরপরে এখানে রয়েছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল, ইসরায়েলের মাঝখানে রয়েছে প্যালেস্টাইন, প্যালেস্টাইনের এবং ইসরায়েলের দুই পাশে রয়েছে সিরিয়া এবং জর্ডান, আর এইখানে রয়েছে লেবানন। তাহলে আপনি তো মোটামুটি মধ্যপ্রাচ্যের দেশগুলো পড়ে ফেলছেন। আর এখানে মাঝে মধ্যে তুরস্ক এবং মিশর এই দুইটাকেও মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। মাঝে মধ্যে করা হয়, মাঝে মধ্যে করা হয় না, কেউ কেউ করে, কেউ কেউ আবার করে না। তো এই হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলো। আবার কেউ কেউ সাইপ্রাস, এখানে সাইপ্রাস নামের একটা জায়গা আছে, এই সাইপ্রাসকেও কেউ কেউ মধ্যপ্রাচ্যের দেশ বলে বিবেচনা করে থাকে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি মধ্যপ্রাচ্যের দেশগুলা। এরপরে আসেন আমরা এশিয়া মহাদেশ থেকে কিছু সম্পর্কে জানবো। শুধু আসেন ইন্ডিয়া, ইন্ডিয়া সব থেকে বড় গণতান্ত্রিক দেশ। এবং ইন্ডিয়া এটা স্বাধীন হয় 1947 সালে, একই সাথে পাকিস্তান এবং ইন্ডিয়া স্বাধীনতা লাভ করে। ইন্ডিয়ার সাথে টোটাল 7টা দেশের সীমান্ত রয়েছে। কোন কোন দেশ সেটা আপাতত না পড়লে চলবে, কারণ ভারত খুব একটা ইম্পর্টেন্ট না এখন। রেড ক্লিফ লাইন, এই রেড ক্লিফ লাইন মূলত যখন ভারত পাকিস্তান ভাগ হয় তখন ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণ করেছিলেন যিনি, তার নাম ছিল রেড ক্লিফ। এই তার নাম অনুসারেই ভারত পাকিস্তান সীমানার নাম রাখা হয় রেড ক্লিফ লাইন। তিনি কাঠ পেন্সিল দিয়ে আহ, দাগিয়ে দাগিয়ে ভারত পাকিস্তানকে আলাদা করেছিলেন, যে কোথায় হচ্ছে, কোথায় মুসলিম বেশি এবং কোথায় হিন্দু বেশি, এই হিসেবে ভাগ করা হয়েছিল ভারত পাকিস্তান। তা আপনারা just এতটুকু মনে রাখবেন যে ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ দুইটার সীমানার নামই হচ্ছে রেড ক্লিফ লাইন। যদি এখানে বলা হচ্ছে ইস্ট পাকিস্তান, কিন্তু বাংলাদেশ এখন ইস্ট পাকিস্তান না, এটা মূলত হচ্ছে 1947 সালে যখন ভাগ হয়েছিল তখনকার যে সীমারেখাটা, ওই সীমারেখাটা এখানে নির্দেশ করা হচ্ছে। লাইন অফ কন্ট্রোল এটা মূলত হচ্ছে কাশ্মীরে, কাশ্মীর নিয়ে হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান এবং চায়না এই 3টা দেশেরই হচ্ছে ঝামেলা আছে। এই কাশ্মীরে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে সীমানাটা, এই সীমাটার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল বা সংক্ষেপে LOC। আবার এই কাশ্মীরেই ভারতের সাথে চীনের সীমান্ত রয়েছে, এই সীমান্তটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা সংক্ষেপে LOAC। তাহলে একটা হচ্ছে LOAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা হচ্ছে ভারত এবং চীনের সীমান্ত। আর একটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, এটা হচ্ছে পাকিস্তান এবং হচ্ছে ভারতের সীমান্ত, কোথায়? কাশ্মীরে। এছাড়াও অরুণাচল প্রদেশে চীন এবং ভারতের একটা সীমান্ত রয়েছে,
এই সীমান্তটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। তো ম্যাকমোহন লাইনটা এটা বহু আগে থেকেই আছে, যখন ব্রিটিশ পিরিয়ড চলে তখনই হচ্ছে চীনের সাথে এই লাইনটা নির্ধারণ করা হয়েছিল। ওকে, এটা আপাতত প্রয়োজন নাই, এগুলা ভারতের প্রদেশ সংখ্যা 28টা, এবং এটাও আপাতত প্রয়োজন নাই, এগুলো আসবে না পরীক্ষাতে। যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভারতের এই যে 28টা অঙ্গরাজ্য আছে ভারতের, এই 28টার মধ্যে 7টা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 7টা রাজ্য, কারণ এই 7টা রাজ্য আমাদের উত্তর এবং পূর্ব অঞ্চলে অবস্থিত, এবং এই 7টা রাজ্যকে একসাথে বলা হয় হচ্ছে সেভেন সিস্টার্স। আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে ভারতের সাথে এই 7টা রাজ্য খুবই সরু একটা জায়গা দিয়ে তৈরি, বা খুব সরু একটা জায়গা দিয়ে হচ্ছে যে কানেক্টেড, এবং এই সরু জায়গাটার একটা নাম আছে, যেটা নাম হচ্ছে চিকেন নেক। এটাকে চিকেন নেক কেন বলা হয়? কারণ হচ্ছে চিকেন নেক বলার কারণ হচ্ছে, আপনি যদি ভারতের মানচিত্রটা দেখেন তাহলে দেখবেন যে এটার আকৃতিটা অনেকটা মুরগির মতো। এটার আকৃতিটা, ওই যে দেখেন, এটা আকৃতিটা অনেকটা হচ্ছে আপনার একটা মুরগির মতো, এবং এই যে মুরগির মুরগির হচ্ছে মাথা হচ্ছে এইটা, আর মুরগির গলা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে মুরগির গলা। ঠিক আছে? তো এই মুরগির গলাটার মতো সরু অঞ্চল বলেই এটাকে বলা হয় চিকেন নেক। ঠিক আছে? তবে এটার অফিসিয়াল আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে শিলিগুড়ি করিডোর। তো এই সেভেন সিস্টার্স এর 3টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নাই। এটাই মাঝে মধ্যে পরীক্ষাতে আসে যে সেভেন সিস্টার কার সাথে বাংলাদেশ সীমান্ত আছে, কার সাথে সীমান্ত নাই। তো সীমান্ত নাই হচ্ছে কার সাথে? মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। মণিপুর, নাগাল্যান্ড এবং হচ্ছে অরুণাচল প্রদেশ, এই 3টা সাথে বাংলাদেশের সীমান্ত নাই। তো সীমান্ত নাই কাদের সাথে এটা মনে রাখলে হচ্ছে, সীমান্ত আছে কাদের সাথে সেটা মনে রাখতে পারেন। তাহলে সেভেন সিস্টার্স এর মণিপুর, নাগাল্যান্ড এবং হচ্ছে অরুণাচল প্রদেশ, এই 3টার সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই, আর বাকিগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত আছে। ওকে, এরপরে আসেন যে এখানে সেভেন সিস্টার্স, এগুলা নাইস টু নো। এটা মাথায় রাখতে পারেন যে চিকেন নেক বা হচ্ছে শিলিগুড়ি করিডোরের মাধ্যমে হচ্ছে বাংলাদেশ এই পুরো ভারতের সাথে সেভেন সিস্টার্স হচ্ছে যুক্ত। ওকে, এরপরে আসেন ভারতের আইনসভা। ভারতের আইনসভা জাস্ট নামগুলা পড়লে এখানে চলবে। ভারতের আইনসভা হচ্ছে নিম্নকক্ষ নাম হচ্ছে লোকসভা, আর উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। আসন ফাসন এগুলা প্রয়োজন নাই। এছাড়াও ভারতের রাজ্যগুলো, যে আলাদা রাজ্য আছে ভারতের, এই রাজ্যগুলোর মধ্যেও একটা আইনসভা আছে। ভারতের রাজ্যগুলোর আইনসভার নাম হচ্ছে বিধানসভা। তাহলে এখানে আমরা 3টা নাম পেলাম। একটা হচ্ছে বিধানসভা, এটা হচ্ছে রাজ্যগুলোর আইনসভার নাম, আর একটা হচ্ছে লোকসভা, এটা হচ্ছে নিম্নকক্ষের আইনসভা, এবং একটা হচ্ছে উচ্চকক্ষের আইনসভা, সেটা হচ্ছে রাজ্যসভা। এবং ভারতের যে নির্বাচন হয়, অর্থাৎ যেই জাতীয় নির্বাচন হয়, সেটা কিন্তু এই লোকসভা নির্বাচন হয়। অর্থাৎ লোকসভাতে মানুষ লোকসভার মেম্বারদেরই মানুষ সিলেক্ট করে, এবং ওইটা হচ্ছে জাতীয় নির্বাচন। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী, তার একটা তিনি ইন্ডিয়াতে তথা ভারতীয় উপমহাদেশে তিনি কতগুলো বিখ্যাত আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন, যেমন হচ্ছে অসহযোগ আন্দোলন, তারপরে সত্যাগ্রহ আন্দোলন, ভারত ছাড় আন্দোলন ইত্যাদি। তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর একটা আত্মজীবনী। জওহরলাল নেহেরু, তিনি হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তাদের মধ্যে প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহেরু। তার নামটা গুরুত্বপূর্ণ হচ্ছে, তার কয়েকটা বিখ্যাত বই আছে। বইগুলোর নাম হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এর অটোবায়োগ্রাফি, এবং হচ্ছে গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি। ভারতের প্রধানমন্ত্রীর বাসভবন লোককল্যাণ মার্গ। এপিজে আব্দুল কালাম, তিনি হচ্ছেন ভারতের মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। ভারতের যে বর্তমানে পারমাণবিক শক্তিধর, এটার পিছনে এই এপিজে আব্দুল কালামের ভালো অবদান রয়েছে। তার বিখ্যাত বই হচ্ছে উইংস অফ ফায়ার। ভারতের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। তার বাসভবন হচ্ছে রাইসিনা হিলস। এরপর আসেন কাশ্মীর সংকট। ভারতের কাশ্মীর সংকটটা শুরু হয়েছিল 1947 সালে দেশভাগের পরে। মূলত কাশ্মীরটা এটা ভারতীয় উপমহাদেশের মধ্যে হলেও এটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, মূলত ব্রিটিশদের অধীনে এটা ছিল না। কারণ ভারত জুড়ে এরকম কিছু অঞ্চল ছিল যেগুলো আসলে ব্রিটিশদের অধীনে ছিল না, সেগুলো ছিল স্বাধীন রাজ্য। তো এই স্বাধীন রাজ্যগুলো কার আন্ডারে যাবে, পাকিস্তান আন্ডারে যাবে নাকি হচ্ছে ভারতের আন্ডারে যাবে, এটা ওই রাজ্যগুলোকেই সিদ্ধান্ত নেওয়ার জন্য দেওয়া হয়। তো সাধারণত দেখা গেছে যেখানে মুসলমানদের সংখ্যা বেশি, দেশগুলো সেই অঞ্চলগুলো পাকিস্তানে যুক্ত হয়েছে, আর যেখানে হিন্দু বেশি সেইগুলো ভারতে যুক্ত হয়েছে। কিন্তু কাশ্মীরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও এখানে রাজা ছিল হিন্দু। তো এখানে তিনি একটু দোটানায় ছিলেন যে তিনি কি পাকিস্তানের সাথে যোগ দিবেন নাকি তিনি হচ্ছে ভারতের সাথে যোগ দিবেন। তো পাকিস্তানের একটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, তারা ভয় পাচ্ছিল যে হরি সিং, তৎকালীন কাশ্মীর রাজা ছিলেন হরি সিং, তিনি হয়তোবা
ভারতে যোগ দিবেন, এই চিন্তা ভাবনা থেকেই তারা হচ্ছে কাশ্মীর আক্রমণ করে। এবং তখন হরি সিং ভারতের কাছ থেকে সাহায্য প্রার্থনা করে। ভারত তার একটা শক্ত শর্ত জুড়ে দেয় যে আমি যদি তোমাকে সাহায্য করি তাহলে অবশ্যই তোমাকে ভারতের সাথে যুক্ত হইতে হবে। তখন হরি সিং এটাতে রাজি হয় যে ঠিক আছে, আমি ভারতের সাথে যুক্ত হব। তো তখন এটা যখন পাকিস্তান আবার জানতে পারে, তারাও তখন এখানে সৈন্য সামন্ত পাঠায়, এবং সেখান থেকে হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে এই কাশ্মীর নিয়ে হচ্ছে যুদ্ধটা শুরু হয়, এবং সেই যুদ্ধ আসলে এখনো কোনো ফয়সালা হয় নাই। এবং কয়দিন পর পর এর যুদ্ধ, এবং ভারত পাকিস্তানের রাজনীতিতে কাশ্মীর একটা বড় ইস্যু। এগুলো পড়লে এখানে বুঝবেন। তো বর্তমানে কাশ্মীরে তিনটা দেশ রয়েছে। একদিকে রয়েছে চীনের আকসাই চীন, আরেকদিকে রয়েছে ইন্ডিয়া, এবং আরেকদিকে রয়েছে পাকিস্তান। তো এর মধ্যে ইন্ডিয়ার অংশটাই বেশি, এরপর পাকিস্তান, এবং এরপর হচ্ছে চীন। তো এখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমারেখা রয়েছে কাশ্মীরে, এখানে একটা গ্লেসিয়ার রয়েছে, হিমবাহ রয়েছে, এটার নাম হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার বা সিয়াচেন হিমবাহ। হিমবাহ মানে কি? হিমবাহ মানে হচ্ছে যে এই যে উম, তুষার হয় বা পানি জমে যায়, ভূপৃষ্ঠে পানিটা জমে যায়, ভূপৃষ্ঠে পানি জমতে জমতে এখানে একটা বিশাল ভান্ডার তৈরি হয়েছে পানির। মূলত সংক্ষেপে এটাই হচ্ছে গ্লেসিয়ার। আমি একদম খুব সংক্ষেপে সংক্ষেপে বললাম, এটাই হচ্ছে মূলত গ্লেসিয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যে এই সিয়াচেন গ্লেসিয়ার হচ্ছে এটা পৃথিবীর সব থেকে উঁচু যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচিত হয়, যেটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 13 থেকে 22 হাজার ফুটের মধ্যে। 13 থেকে 22 হাজার ফুট বিশাল একটা সংখ্যা। সাধারণত 13 থেকে 22 হাজার ফুট কত উঁচু, এটা একটা নর্মাল আপনি হিসাব করতে পারেন। যদি দেখেন আমাদের বাসাবাড়ির যে ছাদগুলো হয়, আমরা যে বলি একতলা, দুইতলা, 10 তলা, এই তলাগুলো সাধারণত হচ্ছে আপনার 9 ফিট হয়, 9 ফিট বা 8 ফিট এরকম হয়, মানে 3 মিটারের মতো হচ্ছে লম্বা হয় আর 3 মিটার। তো তাহলে চিন্তা করতে পারতেছেন যে তাইলে আমি যদি ধরি যে প্রতি 10 ফিটে যদি আমি ধরি, প্রতি 10 ফিটে যদি আমি একতলা ধরি, তাহলে এখানে হচ্ছে 22 হাজার ফিট, তাহলে 2,200, 2,200 তলা। তাহলে মানে চিন্তা করতে পারতেছেন কি বিশাল পরিমাণে এটার উচ্চতা। ওকে, এরপরে দেখেন ভারত পাকিস্তান যুদ্ধ। ভারত পাকিস্তান অনেকগুলো যুদ্ধ হয়, এর মধ্যে প্রথম যুদ্ধ হয় 1947 সালে। 1947 থেকে 1949 পর্যন্ত এই যুদ্ধটা সাস্টেন করেছিল, এবং এই যুদ্ধ সমাধান করার জন্য জাতিসংঘ হস্তক্ষেপ করে, এবং তারা হচ্ছে রেজলিউশন নাম্বার 47 পাশ করে, এবং এই পাশ করার মধ্য দিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত শেষ হয়। এ জানলে চলবে যে ইউএনএসসি 47 রেজলিউশন, এবং এই রেজলিউশনের মাধ্যমেই লাইন অফ কন্ট্রোল নির্ধারিত হয়েছিল। এখানে আপনারা দেখেছেন যে আকসাই চীন, এই আকসাই চীনটা হচ্ছে চীনের দখলে। এটা কেন, কিভাবে চীনের দখলে গেল? চীন হচ্ছে 1962 সালে ভারত আক্রমণ করে, ভারতের কাশ্মীর আক্রমণ করে, এবং আক্রমণ করে আকসাই চীনটা হচ্ছে নিজের দখলে নিয়ে নেয়। তো এইখানে এখানে ভারত তখন তৎকালীন সময় কোনো কিছু আসলে করতে পারেনি, বা কোনো কিছু অবস্থা করার মতো অবস্থায় ভারতের ছিল না। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে চীন এবং ভারতের মধ্যে কাশ্মীরে যে সীমারেখা সেইটা। দ্বিতীয় যুদ্ধ, অর্থাৎ দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হয় হচ্ছে 1965 থেকে 1966, এবং এটার অস্ত্রবিরতি কার্যকর হয় হচ্ছে তাশখন্দ চুক্তির মাধ্যমে। তাশখন্দ চুক্তি এটা মূলত তৎকালীন সময় সোভিয়েত ইউনিয়ন এটার মধ্যস্থতা করেছিল। তো তাসখান চুক্তি এটা হচ্ছে উজবেকিস্তান রাজধানী হচ্ছে তাশখন্দ, এবং এই তাশখন্দ চুক্তির মাধ্যমে ভারত পাকিস্তানের মধ্যে দ্বিতীয় যে বড় ধরনের যুদ্ধ সেটা হচ্ছে সমাপ্তি হয়। ভারত পাকিস্তানের তৃতীয় যুদ্ধ হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধে লড়ছে, এই সময় 3 থেকে 16 ডিসেম্বর ভারতীয় বাহিনী আমাদেরকে সাহায্য করেছিল। তো এই ভারত পাকিস্তান সর্বশেষ যে 1971 সালে যুদ্ধ, বড় ধরনের যুদ্ধ, 3 থেকে 16 ডিসেম্বর, এইখানে ভারত এবং পাকিস্তান একটা চুক্তি স্বাক্ষর করে, যে চুক্তির নাম ছিল সিমলা চুক্তি। এই সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছে কবে? স্বাক্ষরিত হয় হচ্ছে 1972 সালে। 1972 সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়, এবং এই চুক্তির প্রধান যেই ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে ভারত পাকিস্তানের মধ্যে কোনো তৃতীয় কোনো দেশ আসবে না। কাশ্মীর ইস্যুতে কোনো তৃতীয় দেশ এসে আমাদেরকে সমাধান দিবে না, আমরা নিজেরাই সমাধান করব। এটা ছিল সিমলা চুক্তির মেইন উদ্দেশ্য। ওকে, এরপর আসেন রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং এটা হচ্ছে ভারতের ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি। ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি। এরা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এদের নিরাপত্তা দিয়ে থাকে। কালাতান মাল্টি মোডাল প্রজেক্ট, দেখেন এখানে ভারত যদি সেভেন সিস্টার্সে যাইতে হয় শর্টকাটে, তাহলে বাংলাদেশের উপরে নির্ভরশীল হইতে হবে। ধরেন এখান থেকে এখানে আসতে যাচ্ছে ভারত, তাহলে এই পুরো জায়গাটা তার ঘুরতে হবে। কিন্তু যদি বাংলাদেশ অনুমতি দেয় তাহলে খুব সহজেই এই জায়গাটা থেকে এই জায়গাটাতে তারা আসতে পারবে। তো এটা বাংলাদেশ বিভিন্ন সময় নেগোসিয়েশনে ব্যবহার করে, কিন্তু এটা যতটা নেগোসিয়েশনে ব্যবহার করার কথা ছিল বাংলাদেশের, ওইভাবে হচ্ছে বাংলাদেশ ব্যবহার করতে পারে নাই। তো এই কারণে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমানোর জন্য ভারত সরকার কলকাতা থেকে
মায়ানমারের সিত্তে পোর্ট বা সিত্তে বন্দর হয়ে একটা জলপথ দিয়ে এখানে স্থলপথ দিয়ে সেভেন সিস্টার্স যাওয়ার একটা তারা পায়তারা করছে। তো এই প্ল্যানটাকে বলা হয় কালাতান মাল্টি মোডাল প্রজেক্ট। তাহলে এখানে এটা এখনো চালু হয় নাই, এটা এখনো আহ জল্পনা কল্পনা পর্যায়ে রয়েছে, বা হয়তো ভারত কাজ করছে চুপে চুপে। তো কালাতান মাল্টি মোডাল প্রজেক্টের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা কোন জায়গা থেকে কোন জায়গায়, তাহলে দেখেন কলকাতার পোর্ট থেকে হচ্ছে সিতে পোর্ট বা মায়ানমার পোর্ট পর্যন্ত বিস্তৃত হবে। চলুন আমরা একটু রিক্যাপ করে আসি। আমরা অনেকক্ষণ ধরে হাবিজাবি অনেক পড়াশোনা করলাম, আমরা একটু রিক্যাপ করে আসলাম, কি কি জিনিস দেখলাম। তাহলে আমরা শুরুতে দেখলাম হচ্ছে বেরিং প্রণালী। বেরিং প্রণালী আমরা এটা দেখলাম যে একদিকে হচ্ছে এশিয়া এবং আরেকদিকে হচ্ছে আমেরিকা। মালাক্কা প্রণালীর একদিকে হচ্ছে যুক্ত করেছে জাভা সাগরকে, এটা বঙ্গোপসাগর বা আন্দামান সাগরের সাথে যুক্ত করেছে। এরপরে হরমুজ প্রণালী পৃথক করেছে, একদিকে হইলো ইরান এবং আরেকদিকে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, এবং যুক্ত করেছে একদিকে পার্সিয়ান গালফ এবং আরেকদিকে হচ্ছে গালফ অফ ওমান। বাব আল মানদেব, এটার একদিকে হচ্ছে গালফ অফ এডেন আর একদিকে হচ্ছে রেড সি। আর কন্টিনেন্টের দিক থেকে একদিকে হচ্ছে এশিয়া আর দিকে হচ্ছে আফ্রিকা। সুয়েজ ক্যানেল ভূমধ্যসাগরকে রেড সি এর সাথে যুক্ত করেছে। তুর্কি প্রণালী, এখানে দুইটা প্রণালী, একদিকে বসফরাস এবং দার্দানেলিস, এবং দুইটা ব্ল্যাক সি এবং এজিয়ান সি অর্থাৎ ভূমধ্যসাগরকে যুক্ত করেছে। জিব্রাল্টার প্রণালী, এটা হচ্ছে কেউ যদি ভূমধ্যসাগর থেকে কেউ যদি ভূমধ্যসাগর থেকে আহ আটলান্টিকে আসতে চায়, তাহলে এটাই হতো সব থেকে প্রথম গেট বা প্রথম পথ, এবং এটা পৃথক করেছে ইউরোপ থেকে আফ্রিকাকে। ওকে, এরপর আমরা দেখলাম ইংলিশ চ্যানেল এবং ডোভার প্রণালী বা এশিয়ার ডোভার, এটার একদিকে হচ্ছে ইংল্যান্ড এবং আরেকদিকে হচ্ছে ফ্রান্স। তারপরে আমরা দেখলাম পানামা খাল, এটার একদিকে হচ্ছে প্রশান্ত মহাসাগর এবং আরেকদিকে হচ্ছে আটলান্টিক ওশেন বা আটলান্টিক মহাসাগর। ওকে, এরপরে আমরা দেখলাম হচ্ছে যে এশিয়াতে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে ইন্ডিয়া। সব থেকে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে ইন্ডিয়া। আহ ইন্ডিয়া পাকিস্তান এবং হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান এবং বাংলাদেশের যে সীমারেখা, এটার নাম হচ্ছে রেড ক্লিফ লাইন। তারপরে আমরা দেখলাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল, ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীরের যে সীমানা সেটার নাম লাইন অফ কন্ট্রোল। আর যেটা ভারত এবং চীনের মধ্যে কাশ্মীর যে সীমানা সেটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত এবং আম, ইন্ডিয়ার ইন্ডিয়া এবং চায়নার সাথে অবস্থিত। ম্যাকমোহন লাইন এটা ভারত পাকিস্তান সীমানা নির্দেশ করে, এটা হচ্ছে অরুণাচল প্রদেশে। সেভেন সিস্টার্স এইখানে মণিপুর, নাগাল্যান্ড এবং হচ্ছে অরুণাচল প্রদেশ, এই তিনটা হচ্ছে সেভেন সিস্টার্স এর হচ্ছে অন্তর্ভুক্ত। সেভেন সিস্টার অন্তর্ভুক্ত, কিন্তু এদের বাংলাদেশের সাথে সীমানা নাই এই তিনটা রাজ্যের, মণিপুর, নাগাল্যান্ড এবং হচ্ছে অরুণাচল প্রদেশ। ওকে, এরপরে এই সেভেন সিস্টার্স চিকন জায়গা দিয়ে যুক্ত ভারতের সাথে, এই নাম চিকেন নেক অথবা শিলিগুড়ি করিডোর। তারপরে আমরা দেখলাম ভারতের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এবং নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা, আর রাজ্যগুলোর আইনসভার নাম হচ্ছে বিধানসভা। মহাত্মা গান্ধীর বিখ্যাত বই দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ। জওহরলাল নেহরুর বিখ্যাত বই হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া অ্যান অটোবায়োগ্রাফি গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি। এপিজে আব্দুল কালাম, এটাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। আহ, ভারতের 15তম প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, বাসভবন হচ্ছে রাইসিনা হিলস। কাশ্মীর সংকট, এই মুহূর্তে কাশ্মীরের তিনটা দেশের অবস্থান রয়েছে, চীন, ভারত এবং হচ্ছে পাকিস্তান। এখানে মূলত পাকিস্তানের সাথে ভারতেরই গ্যাঞ্জামটা বেশি হয়। আকসাই চিনিতে তেমন একটা গ্যাঞ্জাম হয় না, কারণ এখানে আসলে গ্যাঞ্জাম করার মতো জায়গাটা না, এখানে প্লেন ল্যান্ড হচ্ছে কম, এখানে প্রচুর পরিমাণে পাহাড় পর্বত আছে, তো এই কারণে এই জায়গাটা হচ্ছে গ্যাঞ্জাম করার মতো অতটা বেশি ভালো জায়গা না। ওকে, এরপরে দেখেন সিয়াচেন হিমবাহ কাশ্মীরে পাকিস্তান এবং ভারতের যে সীমারেখাটা সেইখানে এটা হচ্ছে অবস্থিত, সিয়াচেন হিমবাহটা হচ্ছে সিচুয়েটেড। ওকে, ভারত পাকিস্তান সীমারেখার মধ্যে 1947 সালের প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ হয়, এবং এটা পাশ হয় রেজলিউশন নাম্বার 47 এর মাধ্যমে। এখানে রেজলিউশন তার মধ্যে ছিল একটা লাইন যেটাকে বলা হতো সিসফায়ার লাইন। তো সিসফায়ার লাইনটা পরবর্তীতে লাইন অফ কন্ট্রোল হয়। ওকে, তারপর তাশখন্দ চুক্তি আমরা দেখলাম, এটা স্বাক্ষর হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে এবং মধ্যস্থতাকারী হিসেবে ছিল সোভিয়েত ইউনিয়ন। সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ভারত পাকিস্তানের মধ্যে 1972 সালে, এবং এখানে ঠিক করা হয় যে তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো দেশ ভারত পাকিস্তান সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না, বা কোনো ধরনের সামরিক এবং মানসিক এবং রাজনৈতিক কোনোভাবে হচ্ছে ফেলা যাবে না। তো যাই হোক, এটা এখান থেকে হচ্ছে পাকিস্তান বের হয়ে আসছে যখন আম, যখন হচ্ছে ভারত সিন্ধু চুক্তি বাতিল করে দিল, তখন পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করে দেয়। ওকে, এরপর দেখেন দেখলাম, রিসেন্ট অ্যানালিসিস উইং, ব্ল্যাক ক্যাট, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, কালাদা মাল্টিমোডাল প্রজেক্ট, মোটামুটি এগুলো হচ্ছে আমরা দেখলাম ভারতের মধ্যে। ওকে, এরপর আসেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে টোটাল 54টা আন্তর্জাতিক নদী রয়েছে, অর্থাৎ যেগুলো ভারত হয়ে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগর প্রবেশ করেছে। তাহলে এগুলো হচ্ছে 54টা আন্তর্জাতিক নদী, এবং 54টা আন্তর্জাতিক নদীর প্রপার পানির যে পরিমাণ সেটা আমরা আসলে এখনো বুঝে পাই নাই।
তো এটা নিয়ে আমাদের এবং ভারতের সাথে ভালোই মনোমালিন্য আছে। এর মধ্যে ভারত আবার গঙ্গা নদীতে এটা বাদ দিয়ে, যেটার নাম হচ্ছে ফারাক্কাবাদ। ফারাক্কাবাদ হচ্ছে রাজশাহী থেকে কিছুটা দূরে অবস্থিত। রাজশাহী থেকে প্রায় 12-11 মাইল দূরে বা 16.5 কিলোমিটার দূরে অবস্থিত। এবং এইটা দেওয়া হয়েছে মূলত, এই যে এটা হচ্ছে হুগলি নদী। এই হুগলি নদীটাকে খাওয়ানোর জন্য বা হুগলি নদীর নাব্যতা বজায় রাখার জন্য হচ্ছে এই বাঁধটা তৈরি করা হয়। এবং সেচ প্রকল্প একটা বড় কারণ। কিন্তু এই প্রকল্পের কারণে বাংলাদেশ পর্যাপ্ত পানি পাচ্ছে না এবং বাংলাদেশের পদ্মা নদী কিন্তু শুকিয়ে যাচ্ছে। বা এই রাজশাহী অঞ্চলে দেখা যায় যে এই গঙ্গাই তো পরবর্তী পদ্মা হয়েছে, দেখা যায় যে শুষ্ক মৌসুমে পানি পাওয়া যায় না। ওকে, তো এখানে 16ই মে 1974 এই দিন হচ্ছে মাওলানা ভাসানী, তিনি হচ্ছে এই ফারাক্কাবাদের বিরুদ্ধে লং মার্চ আহ্বান করেছিলেন। 16ই মে ফারাক্কা দিবস পালিত হয়। এখানে ক্ষতি দেওয়া আছে, নাইস টু নো হিসেবে পড়বেন। তারপরে হচ্ছে আহ ফারাক্কার কারণে কি কি হয় এখানে বলা আছে, নাইস টু নো। গঙ্গার পানি বন্টন চুক্তি, আচ্ছা এখানে ফারাক্কার পরে হচ্ছে যে আপনার ফারাক্কার পরে হচ্ছে এই ফারাক্কা নিয়ে হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ফারাক্কা বাঁধটা কিন্তু গঙ্গাতে অবস্থিত, ঠিক আছে। এবং এটা নিয়ে হচ্ছে আপনার গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিটা স্বাক্ষরিত হয় 12 ডিসেম্বর 1996। এই চুক্তিটা তারিখটা ইম্পর্টেন্ট, 12 ডিসেম্বর 1996, এবং এটার মেয়াদ ছিল 30 বছর। তো 30 বছর যেহেতু মেয়াদ ছিল, তার মানে হচ্ছে এটার মেয়াদ কিন্তু আগের বছরে শেষ। তাহলে এরপরে কি হবে এটা কিন্তু এখনো ঠিক করা হয় নাই। ওকে, এরপর আসেন তিস্তা সংকট। তিস্তা সংকটটা মূলত ভারত এই তিস্তা নদীতে কয়েকটা বাঁধ দিয়েছে। এর মধ্যে আমাদের জন্য সব থেকে বেশি যেটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে এই বাঁধটা সব থেকে বেশি আমাদের ক্ষতি করছে। এবং এটার কারণে হচ্ছে দেশের উত্তর পূর্বাঞ্চলে, দেশের উত্তর এবং পূর্বাঞ্চলে হচ্ছে আহ, উত্তর পূর্বাঞ্চলে না, মূলত উত্তরাঞ্চলে হচ্ছে পানির সংকট দেখা দিচ্ছে এবং শুষ্ক মৌসুমে এখানে কিন্তু পানি পাওয়া যায় না। বিশেষ করে লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে পানি পাওয়া যায় না। টিবের মুখ বাঁধ, এই বাঁধটা এখন তৈরি হয় নাই, ভারত থেকে এটা তৈরি করার কথা হচ্ছে। তো এখান থেকে বাংলাদেশ থেকে বলা হয়েছে যে এটা তৈরি করা না হয়, কারণ এটা যদি তৈরি হয় তাহলে আহ, এখানে মেঘনা নদীর যে প্রধান দুই নদী বরাক এবং হচ্ছে তুই ভাই, এই তুই ভাই নদী হচ্ছে বন্ধ হয়ে যাবে এবং শুষ্ক মৌসুমে আমরা এখানে কোনো পানি পাবো না। আবার বর্ষাকালে এত পানি তারা ছাড়বে যে আমরা একদম ভেসে যাব, অর্থাৎ একদম হচ্ছে বন্যা হয়ে যাবে। ওকে, এরপরে আসেন যে ইন্ডিয়া বাংলাদেশ ট্রিটি অফ ফ্রেন্ডশিপ এন্ড কোঅপারেশন পিস, যেটা স্বাক্ষরিত হয় 9 মার্চ 1972, মেয়াদ হচ্ছে 25 বছর। নাইস টু নো, এটা খুব একটা ইম্পর্টেন্ট না এখন। সীমান্ত বিনিময় চুক্তি, এই সীমান্ত বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 16ই মে 1974। বাংলাদেশ সরকার 1974 সালেই সেটা হচ্ছে অনুমোদন দেয়, কিন্তু মায়ানমার সরকার এটা অনুমোদন দেয় নাই। পরবর্তী 2015 সালে ভারত সরকার এটা অনুমোদন দেয় এবং কার্যকর হয় 1 আগস্ট 2015। অপরাধী প্রত্যর্পণ চুক্তি, একমাত্র ভারতের সাথে বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি বা অপরাধী প্রত্যর্পণ চুক্তি আছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রত্যাবর্তন চুক্তিটা করেছিল আওয়ামী লীগ সরকার। এবং বর্তমানে এই আওয়ামী লীগ সরকারের প্রধানকেই এই চুক্তির আওতায় বাংলাদেশ ফিরিয়ে আনার চেষ্টা করতেছে, ঠিক আছে। তার মানে এটা ব্যাপারটা হচ্ছে আয়রনিক্যাল বিষয়। আচ্ছা, এবার আসছে মায়ানমার। বাংলাদেশের দুইটা প্রতিবেশী রাষ্ট্র, একটা হচ্ছে মায়ানমার এবং একটা হচ্ছে ইন্ডিয়া। মায়ানমার, দ্য রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মায়ানমার নামে হচ্ছে এটা পরিচিত। এর রাজধানী হচ্ছে নেপিদো এবং মুদ্রা হচ্ছে কিয়াট। মায়ানমারের প্রধান নৃতাত্ত্বিক গোষ্ঠী হচ্ছে বামার। মায়ানমার প্রধান নৃতাত্ত্বিক গোষ্ঠী হচ্ছে বামার এবং বামার থেকে বার্মা নামটা আসছে। তো মায়ানমার সাথে বাংলাদেশের 3টা জেলার হচ্ছে সীমান্ত রয়েছে, বান্দরবান, রাঙ্গামাটি এবং হচ্ছে কক্সবাজার। আর মায়ানমারের 2টা রাজ্যের সাথে বাংলাদেশ সীমান্ত রয়েছে, একটা হচ্ছে চীন এবং আরেকটা হচ্ছে রাখাইন, এই দুইটা। তো এরপরে দেখেন যে মংডু, মংডু হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমার সীমানা, বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে অবস্থিত একটা জায়গা হচ্ছে মংডু। আর এই যে একটা রিভার রয়েছে এখানে, যেটা বাংলাদেশ এবং মায়ানমার সীমান্ত হিসেবে কাজ করে, এটা হচ্ছে নাফ রিভার বা নাফ নদী। এইগুলা প্রয়োজন নাই। মায়ানমারের সংবিধান, এগুলো প্রয়োজন নাই, কবে স্বাধীনতা লাভ করে, এগুলো নাইস টু নো। মায়ানমারের সামরিক বাহিনীর নাম হচ্ছে তাতমাদো। মায়ানমার সামরিক বাহিনী বলতে বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী সবকিছু একসাথে বোঝানো হচ্ছে। মায়ানমার সামরিক বাহিনীর নাম হচ্ছে তাতমাদো। আর মায়ানমারের যে বর্ডার গার্ড বা সীমান্তরক্ষী বাহিনী রয়েছে, এই সীমান্তরক্ষী বাহিনীর নাম হচ্ছে বিজিপি বা বর্ডার গার্ড পুলিশ। এটার আগে নাম ছিল নাসাকা, আর বর্তমান নাম হচ্ছে বিজিপি। এই নামটা একটু মাথায় রাখেন, কারণ নাসাকা নামটা এখনো বিভিন্ন জায়গাতে রয়ে গিয়েছে। এটা মাথায় রাখেন যে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর নাম হচ্ছে বিজিপি আর পূর্বে ছিল নাসাকা। মায়ানমার সংবিধান পাশ হয় 2008 সালে এবং এখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে 25% সংসদীয় আসন সেনাবাহিনীর জন্য বরাদ্দ থাকবে। এরপর আসেন স্যাফরন মুভমেন্ট। মূলত 2007 সালে হচ্ছে মায়ানমারের বৌদ্ধ ভিক্ষুরা এই মুভমেন্টে ডাক দিয়েছিল। তাদের গায়ের যে জামার কালার বা যে তারা যেটা পরেন ওটার কালার যেহেতু হচ্ছে স্যাফরন, এই কারণে এটাকে স্যাফরন মুভমেন্ট বলা হয়।
মূলত মায়ানমার সরকার আইএমএফ থেকে ঋণ নিবে, ওই ঋণ নেওয়ার জন্য আইএমএফ শর্ত দিয়েছে যে জ্বালানি তেলের উপরে ভর্তুকি বন্ধ করে দিতে হবে। তো এই ভর্তুকি বন্ধ করে দিতে হবে, ভর্তুকি মায়ানমার বন্ধ করে দেয়, এবং এই কারণে হচ্ছে ভর্তুকি বন্ধ করে দেওয়ার পরে হচ্ছে এখানে তাদের জ্বালানি তেলের মূল্য অনেক বৃদ্ধি পায়। তো এই মূল্য বৃদ্ধি পাওয়ার প্রতিক্রিয়ায় প্রতিক্রিয়ায় হচ্ছে স্যাফরন মুভমেন্ট হয়েছিল। তো এটা মাথায় রাখবেন যে স্যাফরন মুভমেন্ট মায়ানমারে হয়েছিল 2007 সালে। অং সান সুচি, তিনি তার একটা রাজনৈতিক দল আছে যেটার নাম হচ্ছে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা সংক্ষেপে এনএলডি। এনএলডি 2015 সালে সাধারণ নির্বাচনে জয়লাভ করে, এবং তারা ক্ষমতা ছিল 5 বছর। পরে 2020 সালেও তারা জয়লাভ করেছিল, কিন্তু 20 সালের পরবর্তীতে এই অং সান সুচিকে ক্ষমতা বসতে দেওয়া হয় নাই। এখানে হচ্ছে মিলিটারিরা ক্ষমতা দখল করে নেয় 1 ফেব্রুয়ারি 2021, এবং এখন পর্যন্ত মায়ানমারে এই মিলিটারি শাসনে রয়েছে। যদিও বর্তমানে মায়ানমার মিলিটারির হাতে পুরো দেশের নিয়ন্ত্রণ নেই, অনেকগুলো অঞ্চলই হচ্ছে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। ইনি হচ্ছেন মায়ানমার বর্তমান প্রধানমন্ত্রী, সেনাপ্রধান মিন অং লাইং। রোহিঙ্গা সংকটটা মূলত শুরু হয়েছিল অনেক আগে, দেশভাগের সময়। 1935 সালে হচ্ছে 1935 সালে হচ্ছে আপনার মায়ানমার ভারতীয় উপমহাদেশ থেকে আলাদা হয়ে যায় 1935 সালে। অর্থাৎ আগে অর্থাৎ আগে হচ্ছে আহ মায়ানমার ভারতীয় উপমহাদেশের সাথেই ছিল। তো পরে হচ্ছে যে এরা আলাদা হয়ে যায়, এবং যখন দেশ ভাগ হয়, অর্থাৎ যখন হচ্ছে আমাদের ভারত এবং পাকিস্তান আলাদা হয়, তখনও কিন্তু এই মায়ানমার একসাথে ছিল না। তো যখন ভারত পাকিস্তান হচ্ছে আলাদা হয়, তখন মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী, বিশেষ করে যারা হচ্ছে রাখাইনে ছিল, এরা মোহাম্মদ আলী জিন্নাহর সাথে দেখা করছিল, এবং তারা ভারতের সাথে তথা ভারত তথা সরি, ভারত না, পাকিস্তানের সাথে তারা অ্যাড হতে চাইছিল, যেহেতু রাখাইন এগুলা ছিল মুসলিম অধ্যুষিত। তো তখন হচ্ছে এইটা মোহাম্মদ আলী জিন্নাহ রাজি হয় নাই, কারণ তারা বলছে যে দেখো, তোমরা তো এখন ভারতের অংশ না, তোমরা আলাদা। তো এইটা যখন মায়ানমারের মানুষজন জানতে পারছে, তখন থেকে তারা রোহিঙ্গা বিদ্বেষী হয়ে উঠছিল, যে তারা আসলে দেশদ্রোহী, তারা আসলে দেশের স্বাধীনতা ভঙ্গ করতে চায় বা দেশের সার্বভৌমত্ব তারা রক্ষা করতে চায় না। তো তখন থেকেই রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারে কিছু চাপের মুখে পড়ে, এবং এরপরে আস্তে আস্তে তাদের মুখে চাপটা বাড়তে থাকে। তো 1978 সালে হচ্ছে অপারেশন কিং ড্রাগন পরিচালনা করা হয়। তখন অনেক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে, এবং সর্বশেষ 2017 সালে মায়ানমারের জান্তা সরকার, জান্তা মানে হচ্ছে সেনাবাহিনী, তারা হচ্ছে রোহিঙ্গাদের উপরে ইথনিক ক্লিনসিং বা জাতিগত নিধন তারা চালায়, এবং এই জাতিগত নিধনে শিকার হয়ে দলে দলে লাখ লাখ রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। এবং সেই যে তারা আশ্রয় গ্রহণ করলো 2017 সাল থেকে এখন পর্যন্ত তারা হচ্ছে যারা যায় নাই, এবং ধারণা করা হচ্ছে বাংলাদেশে বর্তমানে 10 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী আছে। 10 লাখেরও বেশি হবে সব মিলায়, কারণ এরা হচ্ছে এরা বাংলাদেশি পাসপোর্টও নিয়ে নিয়েছে, এবং অনেক জায়গাতে এরা বিয়ে শাদিও করে ফেলছে, এবং এরা এখন হচ্ছে বাংলাদেশের সাথে একদম একদম হচ্ছে মিশে গেছে। এবং এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে এদের তো কোনো কামকাজ নাই। এরা হচ্ছে বাংলাদেশে আছে, এবং এরা এরা হচ্ছে যে কি করে, এরা হইলো শুধু সন্তান ধারণ করে, এদের কোনো কামকাজ নাই, এদের তো চালায় হচ্ছে মূলত এনজিওরা। এবং এরা এত বেশি পরিমাণে হচ্ছে যে সংখ্যায় বেড়ে গিয়েছে গত কয়েক বছর, এটা হচ্ছে মানে অভূতপূর্ব। তো আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে মনে হয় না যে কখনো হচ্ছে যে এই মায়ানমারের এরা কখনো তাদের দেশে ফেরত যাবে, এটা আমার কাছে কখনো মনে হয় না। হ্যাঁ, ফেরত যাইতে পারে, এক, যদি এরকম হয় যে বাংলাদেশ সামরিকভাবে প্রচুর শক্তিশালী দেশ হয়ে গেল, এবং হচ্ছে এখানে মায়ানমার এবং বাংলাদেশ মায়ানমারের হচ্ছে যে রাখাইন রাজ্য আছে, এটা হতে দখল করে নিল, তাইলে হইতে পারে। তাইলে হইতে পারে, আর নাইলে আসলে এটা কূটনৈতিক ভাবে এটা হওয়া আসলে অসম্ভবের পর্যায়ে চলে গেছে যে আহ, রোহিঙ্গারা যাবে। তো তাইলে এর সমাধান কি? তাহলে রোহিঙ্গারা কি এখানে বাংলাদেশে থাকবে? বাংলাদেশে থাকবে, এবং আমার কাছে মনে হয় অদূর ভবিষ্যতে রোহিঙ্গাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিতে হবে। আচ্ছা, রোহিঙ্গা তারা হচ্ছে 1900, এগুলা প্রয়োজন নাই, এগুলো নাইস টু নো, এগুলো নাইস টু নো। এটা পড়তে পারেন যে রোহিঙ্গাদের স্থানীয় নাম হচ্ছে কালার, এবং বাংলাদেশি নাম হচ্ছে ডিসপ্লেসড পিপল অফ মায়ানমার। আর এই রোহিঙ্গারা বর্তমানে দুইটা বড় বড় শিবিরে রয়েছে, দুইটা বড় বড় ক্যাম্পে রয়েছে। একটা ক্যাম্প হচ্ছে কুতুপালং শিবির, এটা হলো টেকনাফে অবস্থিত, টেকনাফের কুতুপালং শিবির, বা এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির। এবং আরেকটা হচ্ছে ভাসানচর, হাতিয়ার ভাসানচরে এই রোহিঙ্গাদেরকে আবাসন ব্যবস্থা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখেন
এগুলো প্রয়োজন নাই। ইউনাইটেড লিগ অফ আরাকান এটা হচ্ছে রাখাইনের একটা রাজনৈতিক গোষ্ঠী, যারা হচ্ছে আহ, রাখাইনের যারা স্বায়ত্তশাসন বা যারা রাখাইনের স্বাধীনতা লাভ করে, এবং তাদের একটা সশস্ত্র গোষ্ঠীর নাম হচ্ছে আরাকান আর্মি। তাহলে ইউএলএ বা ইউনাইটেড লিগ অফ আরাকান এগুলা হচ্ছে, এটা হচ্ছে আপনার একটা রাজনৈতিক দল। আর ইউএলএ সশস্ত্র সংগঠন হচ্ছে আরাকান আর্মি। ওকে, গডস আর্মি, এই গডস আর্মি এরা এরাও একটা মায়ানমার সশস্ত্র গোষ্ঠী। মায়ানমারে অনেকগুলো সশস্ত্র গোষ্ঠী আছে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে। তো সবগুলোর নামধাম তো আমাদের জানা আসলে সম্ভব না। আপনারা কেবলমাত্র কেবল কেবলমাত্র আসলে এটা ভুল প্রয়োগ। আপনারা কেবল এখানে যে কয়টা আছে সেই কয়টা নামগুলোই মনে রাখার চেষ্টা করবেন। তাহলে শুনতেছেন গডস আর্মি, এটাও হচ্ছে এক ধরনের একটা গেরিলা গোষ্ঠী। এই গেরিলা গোষ্ঠী এটা যে মায়ানমারের, বা গডস আর্মি যে মায়ানমারের, এখানে এতটুকু জানলে চলবে। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন এটাও হচ্ছে একটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, যারা হচ্ছে কাচিনের লাইজে এদের সদর দপ্তর অবস্থিত। তারপরে আরসা, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, এরা হচ্ছে রাখাইন রাজ্যে সক্রিয়, এবং এরাও হচ্ছে রোহিঙ্গাদের স্বাধীনতা চায়। অপারেশন 1027 মূলত মায়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো একত্রিত হয়ে যে আক্রমণ চালিয়েছিল, সে আক্রমণের নামই হচ্ছে অপারেশন 1027। এখানে এতটুকু জানলে চলবে। 1027 এর এটার কারণটা, এটার এই নামকরণ কারণটা হচ্ছে এই 27 মানে হচ্ছে 27 অক্টোবর, আর 27 তারিখ, আর এই 10 মানে হচ্ছে মাস, হচ্ছে 10 অক্টোবর। তাহলে 27 অক্টোবরে এই এই আক্রমণটা চালানো হয়েছিল। ওকে, থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স এটাও মূলত হচ্ছে মায়ানমারের তিনটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী একত্রিত হয়ে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নাম ধারণ করেছে। তো এখান থেকে এতটুকু পড়বেন যে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স এটা কোন দেশের, তাহলে এটা হচ্ছে মায়ানমারের। ওকে, এরপর আসলে আমরা চলে যাবো শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কার পূর্ব নাম হচ্ছে সিলন, এটার প্রশাসনিক রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনেপুরে কোট্টে, এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে কলম্বো। অ্যাডামস পিক, এলিফ্যান্ট পাস এগুলো শ্রীলঙ্কাতে অবস্থিত। বর্তমান প্রধানমন্ত্রী হরিণ অমরা সুরিয়া, এবং প্রেসিডেন্টের নাম হচ্ছে অনুরা কুমারা দিসানায়েকে। শ্রীমাভো বন্দর নায়েকে, তিনি হচ্ছেন বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী, নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হচ্ছে শ্রীমাভো বন্দর নায়েকে। 1960 সালে তিনি শ্রীলঙ্কার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন, বা তিনি নির্বাচন করে জয়লাভ করেন। শ্রীলঙ্কার প্রাচীন রাজধানীর নাম হচ্ছে অনুরাধাপুর, সাংস্কৃতিক রাজধানী হচ্ছে ক্যান্ডি। হাম্বানটোটা বন্দর, এই হাম্বানটোটা বন্দর শ্রীলঙ্কার খুব গুরুত্বপূর্ণ একটা বন্দর ছিল। তো চীন এখানে শ্রীলঙ্কাকে বলেছে যে দেখো, তুমি আমার থেকে সাহায্য সহযোগিতা নাও, আমার থেকে টাকা পয়সা ধার নাও, আমার থেকে টাকা পয়সা ধার নিয়ে তুমি হচ্ছে এই হাম্বানটোটা বন্দরের উন্নতি করো, এবং হাম্বানটোটা বন্দর আমি তোমার জন্য শ্রীলঙ্কা বানাই দিব। আমি তোর জন্য সিঙ্গাপুর বানাই দিব। সিঙ্গাপুর সিঙ্গাপুর হংকং বানাই দিব। তো শ্রীলঙ্কা লোভে পড়ে, এবং লোভে পড়ে হচ্ছে এই চীনের এই প্রস্তাবে রাজি হয়। কিন্তু চীন এই প্রস্তাব দেওয়ার আগে তারা একটা কিছু চুক্তি সই করিয়ে নিয়েছিল, যেখানে লোন রিপেমেন্টের কথা বলা ছিল, যে শ্রীলঙ্কা কিভাবে লোন রিপেমেন্ট করবে। আর লোন রিপেমেন্ট করতে যদি তারা সমর্থ না হয়, শ্রীলঙ্কা যদি লোন রিপেমেন্ট করতে সমর্থ না হয়, তাহলে কি হবে? তো তাহলে সেটা কি হবে সেটাও লেখা ছিল। তো তাহলে কি হবে সেটার ফলশ্রুতিতেই শ্রীলঙ্কা লোন রিপে করতে পারে নাই, লোন পরিশোধ করতে পারে নাই। তখন হচ্ছে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর শ্রীলঙ্কা চীনের কাছে 99 বছর বা 100 বছরের জন্য নিতে বাধ্য হয়েছে। তাহলে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর এটা মূলত এখন হচ্ছে চীন পরিচালনা করে। 2017 সাল থেকে এটা মোটামুটি চীনের নিয়ন্ত্রণে হচ্ছে পরিচালিত হয়। ভুটানকে বলা হয় দ্য ল্যান্ড অফ থান্ডার ড্রাগন। ভুটানের ভাষা দুজংখা, ভুটানের মুদ্রা হচ্ছে গুলট্রাম। ভুটানের প্রধানমন্ত্রী হচ্ছে শেরিম তোকবে। পৃথিবীর প্রথম ধূমপান মুক্ত দেশ হচ্ছে ভুটান। একমাত্র কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জনকারী দেশ হচ্ছে ভুটান। কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জনকারী দেশ মানে কি? মানে হচ্ছে যে এখানে যে পরিমাণ কার্বন নিঃসরিত হয়, অর্থাৎ যে পরিমাণ কার্বন ইমিটেড হয়, ইমিটেশন হয়, যে পরিমাণ ইমিটেশন না ইমিশন হয়, নিঃসরণ হয়, সেই তার থেকে বেশি পরিমাণ কার্বন প্রকৃতি থেকে শোষিত হয়ে যায়, এটাকে বলা হয় কার্বন নেগেটিভ। আর যদি যেই পরিমাণ শোষণ হইতো তার থেকে বেশি পরিমাণ ইমিশন হইতো, তখন সেটা হয় কার্বন পজিটিভ। বিশ্বের অল্প কয়েকটা দেশ কার্বন নেগেটিভ আছে, এর মধ্যে প্রথম দেশ হচ্ছে ভুটান। ভুটান, আমরা যেরকম জিডিপি বা জিএনপি দিয়ে আমাদের অর্থনীতি হিসাব করি, ভুটান তাদের অর্থনীতি হিসাব করে হচ্ছে জিএনএইচ দিয়ে। জিএনএস মানে হচ্ছে গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস। এই গ্রস ন্যাশনাল হ্যাপিনেস দিয়ে ভুটান তাদের অর্থনীতিটাকে মেজার করে, যে তাদের দেশের মানুষ কতটুকু হ্যাপি। যত বেশি হ্যাপিনেস, তারা চিন্তা করে যে হ্যাঁ, তাহলে মানুষজন এখন সুখে আছে এবং আমাদের অর্থনীতিও ভালো আছে। ডোকলাম উপত্যকা হইল ভুটান এবং নেপালের
সীমান্তে একটা জায়গা, এবং এই জায়গাটা নিয়ে মূলত ভুটান এবং ভুটান এবং হচ্ছে চীনের মধ্যে একটা ঝামেলা আছে, এবং এই ঝামেলাতে ভারত ভুটানকে হচ্ছে সাপোর্ট দিচ্ছে। নেপালের রাজতন্ত্র অবসান হয় 2008 সালে, এবং নেপালের সর্বশেষ রাজা হচ্ছে জ্ঞানেন্দ্র। রাজধানী হচ্ছে কাঠমান্ডু, মুদ্রা হচ্ছে রুপি নেপালের। নেপালের সাথে ইন্ডিয়ার তিনটা জায়গা নিয়ে ঝামেলা আছে। এই তিনটা জায়গা হচ্ছে লিপুলেখ, কালাপানি, লিম্পুয়াধুয়া। তাহলে লিম্পুয়াধুয়া, কালাপানি, লিপুলেখ, এই তিনটা জায়গা নিয়ে হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে ঝামেলা আছে। এখানে জাস্ট এই তিনটা নাম আপনি মুখস্থ রাখলে চলবে। মালদ্বীপ। মালদ্বীপ হচ্ছে একটা দ্বীপ দেশ। অর্থাৎ এটা হচ্ছে দ্বীপ নিয়ে গঠিত, কয়েক শত দ্বীপ নিয়ে, কয়েক হাজার দ্বীপ নিয়ে হচ্ছে এই মালদ্বীপ প্রতিষ্ঠিত। এই মালদ্বীপ হচ্ছে ভারত মহাসাগরের একটা দ্বীপ রাষ্ট্র। রাজধানী হচ্ছে মালে। মুদ্রার নাম হচ্ছে রুপাইয়া, অর্থাৎ অনেকটা ইন্ডিয়ার নামের মতোই। বিশ্বের সব থেকে নিচু দেশ হচ্ছে মালদ্বীপ। অর্থাৎ যদি এরকম হয় যে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এবং এখন যে হারে বৃদ্ধি পাচ্ছে, যদি এই হারে বৃদ্ধি পায়, তাহলে মালদ্বীপ অচিরেই হচ্ছে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাবে। মালদ্বীপের নিজস্ব কোনো সেনাবাহিনী নাই, এবং এই যে তারা দিন দিন ডুবে যাচ্ছে, এটার ভয়াবহতা প্রকাশ করার জন্য মালদ্বীপ 2009 সালে সমুদ্রের পানির তলদেশে মন্ত্রিসভা বা ক্যাবিনেট মিটিং আয়োজন করেছিল। বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু দিয়াগো গার্সিয়া। আপনি যদি মালদ্বীপ থেকে একটু দক্ষিণের দিকে আসেন, তাহলে আপনি কিছু দ্বীপপুঞ্জ পাবেন। এই দ্বীপপুঞ্জগুলোর নাম হচ্ছে দিয়াগো গার্সিয়া। এই দিয়াগো গার্সিয়াতে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, এবং এই সামরিক ঘাঁটিটা রয়েছে আহ দিয়াগো গার্সিয়া আসলে সামরিক এটার দ্বীপপুঞ্জ না। দ্বীপপুঞ্জের নাম হচ্ছে চাগোস দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জের নাম হচ্ছে চাগোস দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জের মধ্যে একটা দ্বীপ হচ্ছে দিয়াগো গার্সিয়া। এই দিয়াগো গার্সিয়াতে মূলত হচ্ছে আমেরিকা এবং হচ্ছে যুক্তরাজ্যের, এই আমেরিকা এবং ইংল্যান্ড, এই দুটারই এখানে হচ্ছে সামরিক ঘাঁটি রয়েছে। আফগানিস্তান বলা হয় গ্রেভ ইয়ার্ড অফ এম্পায়ার্স। কেন বলা হয়? কারণ এখানে কোনো বড় বড় শক্তিরা এসে, বা কোনো বড় বড় যারা বড় ভাই ছিল বা শক্তিশালী দেশ ছিল, তারা এখানে এসে এটাকে দখল করতে পারে নাই। যেমন এটা এটা দখল করার জন্য আহ, এই গত শতাব্দীতে শুরুতে চেষ্টা করেছিল ব্রিটিশরা। তো ব্রিটিশরা এটা পারে নাই। 1919 সালে আফগানিস্তান স্বাধীনতা লাভ করে। তা আফগানিস্তান হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে সবার প্রথম স্বাধীন হওয়া দেশ। 1919 সালে তারা হচ্ছে স্বাধীনতা লাভ করেছিল। তো আফগানিস্তানের প্রধান জাতি হচ্ছে পশতুন, ভাষা হচ্ছে পশতু, আর বর্তমান দেশটি তালেবান সরকার পরিচালনা করছে। লয়া জিরগা, এটা নিয়ে অনেকের ভুল ধারণা আছে। লয়া জিরগা কিন্তু আফগানিস্তানের কোনো আইনসভা না, বা অফিসিয়াল বা সরকারি কোনো আইনসভা না। এটা হচ্ছে আমরা যেরকম দরবার বসাই না, দেখবেন গ্রামের দিকে এই সমস্যার সমাধানের জন্য দরবার বসায়। তো এই লয়া জিরগাও হচ্ছে আফগানিস্তানের অনেকটা দরবারের মতো। এখানে মুরব্বীরা, বিশেষ করে হচ্ছে বিভিন্ন গোত্র থেকে যদি কোনো আহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, যদি নিতে হয়, তাহলে বিভিন্ন গোত্রের মুরব্বীরা হচ্ছে এখানে আসে, এবং মুরব্বীরা বসে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে। তাহলে এই লয়া জিরগা কিন্তু কোনো ধরনের, এটা কিন্তু আফগানিস্তানের কোনো ইয়া না, আফগানিস্তানের কোনো হচ্ছে আহ সংসদ না। এটা অনেক জায়গাতে আফগানিস্তানের সংসদ হিসেবে উল্লেখ আছে। তো এটা একটু খেয়াল রাখবেন যে এটা আফগানিস্তানের সংসদ না। তো এটা হচ্ছে একটা পরামর্শ সভা, ঠিক আছে? ওকে। আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহরের মধ্যে রয়েছে কাবুল, কান্দাহার, হেরাত, মাজারি শরীফ। পৃথিবীর সর্ববৃহৎ সর্বোচ্চ বৌদ্ধ মূর্তি ছিল আফগানিস্তানে, যেটা তালেবানের মাধ্যমে পরবর্তী ভেঙে ফেলা হয়। এই হচ্ছে সেই বৌদ্ধ মূর্তি বামিয়ান। আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমারেখার নাম হচ্ছে ডুরান্ড লাইন, এবং আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা গিরিপথ আছে। এই গিরিপথটার নাম হচ্ছে খাইবার গিরিপথ, যেটা পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে অবস্থিত। বাগরাম এয়ার বাগরাম এয়ার ঘাঁটি মূলত যখন আফগানিস্তানে যুক্তরাষ্ট্র তাদের শাসন চালাচ্ছিল, বা আফগানিস্তান যখন যুক্তরাষ্ট্রের প্রায়ই সরি আফগানিস্তানে আফগানিস্তান আফগানিস্তানে যখন হচ্ছে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল কখন? বিশেষ করে যখন হচ্ছে ওই যে 1/11 এর পরে ওয়ার অন টেরর, এই অজুহাতে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালিয়েছিল, এবং এই হামলা প্রায় 20 বছর পর্যন্ত ছিল। তো তখন তারা এইখানে তাদের একটা বিমান ঘাঁটি ছিল, যেটার নাম ছিল বাগরাম এয়ারবেস। তবে বাগরাম ঘাঁটিটা কিন্তু যুক্তরাষ্ট্র তৈরি করে নাই, বাগরাম এয়ার স্পেসটা তৈরি করেছিল মূলত সোভিয়েত ইউনিয়ন। তো পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন এটা ছেড়ে যায়, এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র এটাকে আরো কাজ করে এখানে, এবং কাজ করে এটাকে আরো সমৃদ্ধশালী করে। তো এই বাগরাম এয়ার ঘাঁটিটা যুক্তরাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল, কারণ এইখান থেকে খুব সহজেই হচ্ছে যে এশিয়ার যে কোনো জায়গাতে মুভ করা যাবে, এবং এশিয়ার এই বাগরাম এয়ার স্পেস থেকে পুরো এশিয়াকে হচ্ছে আহ, পর্যবেক্ষণ করা যাবে।
তো এইখানে এবং এখানে যুক্তরাষ্ট্র এত পরিমাণে হচ্ছে সাজিয়েছে যে এখানে খুব সহজেই যে কোনো ধরনের বিমান, বড় বড় বিশাল বিশাল, যেমন B-52 বোমারু বিমান বা বিশাল কার্গো বিমান সহজে এখানে ল্যান্ড করতে পারবে। তার কারণে আপনারা পড়বেন যে বাগরাম এয়ার ঘাঁটি, এটা হচ্ছে আফগানিস্তানের পাবরন প্রদেশে অবস্থিত এবং কাবুল থেকে খুব বেশি দূরে না। পাকিস্তানের সব থেকে বড় প্রদেশ হচ্ছে বেলুচিস্তান। পাকিস্তান সব থেকে বড় প্রদেশ হচ্ছে বেলুচিস্তান, এবং এই বেলুচিস্তান নিয়ে হচ্ছে একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে এই বেলুচিস্তানের মানুষজন, তাদের ভাষা আলাদা, তাদের সংস্কৃতি আলাদা। এই কারণে দেখা যায় পাকিস্তানের মেইন স্ট্রিম যে উন্নয়ন কর্মকাণ্ড, সেখান থেকে বেলুচিস্তান পিছিয়ে আছে। কিন্তু পাকিস্তানের যত প্রাকৃতিক সম্পদ আছে তার মধ্যে সব থেকে বেশি প্রাকৃতিক সম্পদ পড়েছে এই বেলুচিস্তানে। তো বেলুচিস্তান অনেকদিন থেকে তাদের স্বাধীনতা চাচ্ছে পাকিস্তান থেকে। পাকিস্তান রাজধানী হচ্ছে ইসলামাবাদ। জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহ এবং বৃহৎ নগরী হচ্ছে করাচি। আরো কিছু বিখ্যাত শহর এখানে আছে। তক্ষশিলা, তক্ষশিলা হচ্ছে এটা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। পাঞ্জাব কিন্তু দুইটা, পাঞ্জাব কিন্তু পাকিস্তানও আছে, পাঞ্জাব কিন্তু ভারতেও আছে। তো পাকিস্তানের পাঞ্জাব যে প্রদেশ, সেইখানে অবস্থিত যে বুদ্ধদের স্মৃতি বিজড়িত স্থান, সেটার নামে হচ্ছে তক্ষশিলা। এই তক্ষশিলা এখানে হচ্ছে এটার মধ্যে একটা বৌদ্ধ বিশ্ববিদ্যালয় ছিল, যেখানে প্রাচীনকালে শিক্ষা দীক্ষা হইতো। সোয়াত উপত্যকা, এটা পাকিস্তানে অবস্থিত। সোয়াত উপত্যকা হচ্ছে দুইটা পাহাড়ের মাঝখানে যে জায়গাটা থাকে, এই জায়গাটা বলা হয় উপত্যকা বা ভ্যালে। তাহলে সোয়াত উপত্যকা এটা হচ্ছে পাকিস্তানের হিন্দুকুশ পর্বত শ্রেণীর একটা উপত্যকা। ওকে, বেলুচিস্তান এটা হচ্ছে পাকিস্তানের প্রদেশ যা দক্ষিণ পশ্চিমে অবস্থিত। বেলুচিস্তান একটা বড় জনগণ বাস করে, এবং এখানে দেওয়া আছে যেগুলো অলরেডি আমি বলে ফেলছি। আচ্ছা, চলেন আমরা একটু রিক্যাপ করে আসি আমরা কি কি জিনিস এতক্ষণ পর্যন্ত দেখলাম। তাহলে এখানে তো মায়ানমার থেকে যদি আমরা একটু রিক্যাপ করি, তাহলে মায়ানমার হচ্ছে অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ ইউনিয়ন অফ মায়ানমার, রাজধানী হচ্ছে নেপিতো, মুদ্রা হচ্ছে কিয়াট। আর এখানে মায়ানমারের প্রধান নৃতাত্ত্বিক গোষ্ঠী হচ্ছে বামার। বা মায়ানমারের সীমান্তবর্তী জেলা হচ্ছে বান্দরবন, রাঙামাটি, কক্সবাজার। এবং মায়ানমার হচ্ছে মায়ানমারের বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে বান্দরবন, রাঙামাটি, কক্সবাজার। এর মধ্যে এই যে রাঙামাটি, এই রাঙামাটির সাথে রাঙামাটির সাথে হচ্ছে আহ, দুইটা দেশের সীমান্ত রয়েছে, একদিকে ইন্ডিয়া এবং আরেকদিকে হচ্ছে বার্মা। ওকে, মায়ানমারের রাজ্য হচ্ছে চীন এবং হচ্ছে রাখাইন রাজ্য। মংডু হচ্ছে দুইটা দেশের মধ্যে সীমান্তবর্তী এলাকা। নাফ নদী হচ্ছে দুই দেশের সীমানা নির্ধারণ করেছে। তাতমাদো মায়ানমারের হচ্ছে সামরিক বাহিনীর সরকারিভাবে ব্যবহৃত নাম হচ্ছে তাতমাদো। মায়ানমারের বর্তমান সীমান্তরক্ষী বাহিনীর নাম হচ্ছে বর্ডার গার্ড পুলিশ বা বিজিপি, পূর্বে ছিল নাসাকা। সংবিধান প্রণয়ন করা হয় 2008 সালে। স্যাফরন মুভমেন্ট এটা হয়েছে 2007 সালে। অং সান সুচি, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি, এটা 1988 সালে প্রতিষ্ঠিত হয়। সালটা প্রয়োজন নাই, এই এনএলডি এটার নামটা জানলে এখানে চলবে। তারপরে রোহিঙ্গা সংকট আমরা দেখলাম এখানে। তারপরে হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে রোহিঙ্গারা বর্তমানে কোথায় বাস করে। রোহিঙ্গারা বর্তমানে বাস করছে কুতুপালং শরণার্থী শিবিরে এবং হচ্ছে ভাসানচরে। ইউএলএ, আরাকান আর্মি, গডস আর্মি, রোহিঙ্গা সোলজার অর্গানাইজেশন, আরসা, অপারেশন 1027, এই 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 আরসা পর্যন্ত সবগুলো হচ্ছে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। ওকে, এরপরে দেখেন যে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স, এটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের সংগঠন বা জোট। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানী থ্রি জগন্নাথপুরে করতে, তবে বাণিজ্যিক রাজধানী হচ্ছে কলম্বো। অ্যাডামস পিক, এলিফ্যান্ট পাস, এই সবগুলো শ্রীলঙ্কাতে অবস্থিত। প্রধানমন্ত্রী হরণি অমরা সুরিয়া। অনুরা কুমার দিশানায়ক হচ্ছে প্রেসিডেন্ট। শ্রীমা বন্দরনায়ক হচ্ছে প্রথম নারী প্রধানমন্ত্রী। হাম্মাডোরা বন্দর এটা শ্রীলঙ্কা 99 বছরের জন্য লিজ নিয়েছে। ভুটান বজ্র ড্রাগনের দেশ বলা হয়, দ্য ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয়ে থাকে। ভুটানের ভাষা হচ্ছে দোজংখা এবং ভুটানের মুদ্রা হচ্ছে গুলট্রাম। ভুটানের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শেরিং তোবগে। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ হচ্ছে ভুটান, এবং কার্বন নেগেটিভ অর্জনকারী প্রথম দেশও কিন্তু হচ্ছে ভুটান। ডোকলাম এটা চীন এবং ভুটানের মধ্যে ঝামেলাপূর্ণ একটা জায়গা। ভারত নেপালের বিরোধপূর্ণ অঞ্চল লিম্পুয়া ধোয়া, কালাপানি এবং হচ্ছে লিপু লেক। মালদ্বীপ হচ্ছে দ্বীপ রাষ্ট্র, রাজধানী হচ্ছে মালে, মুদ্রার নাম হচ্ছে রূপাইয়া। বিশ্বের সবচেয়ে নিচু দেশ হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ নিজস্ব সেনাবাহিনী নাই। মালদ্বীপের প্রেসিডেন্ট হচ্ছে মোহাম্মদ মুইজ্জু দিয়াগো গার্সিয়া। এটা হচ্ছে চাগোস দ্বীপপুঞ্জের একটা দ্বীপ, এবং এই দ্বীপে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র দুজনেরই সামরিক ঘাঁটি রয়েছে। আফগানিস্তান গ্রেভিয়ার্ড অফ এম্পায়ার্স বলা হয়ে থাকে। আহ, প্রধান জাতি হচ্ছে পশতুন, ভাষা হচ্ছে পশতু। লোয়াজিরগা এটা হচ্ছে একটা পরামর্শ সভা। আফগানিস্তানের শহর হচ্ছে কাবুল, কান্দার, হেরাত এবং মাজারি শরীফ। আফগানিস্তান পৃথিবীর সব থেকে বড় বুদ্ধ মূর্তি রয়েছে আফগানিস্তানের বামিয়ানে। আফগানিস্তান পাকিস্তানের সীমারেখার নাম হচ্ছে ডুরান্ড লাইন। খাইবার গিরিপথ, এটা হচ্ছে এই দুইটা গিরিপথ নিয়ে হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ঝামেলা আছে।
বাগরাম এয়ার বেস, এটা আফগানিস্তানের পাবরুন প্রদেশে অবস্থিত। তারপরে পাকিস্তানের মধ্যে তক্ষশিলা পাকিস্তানে অবস্থিত। সোয়াত উপত্যকা, হিন্দুকুশ পর্বতশ্রেণীর একটা উপত্যকা হচ্ছে সোয়াত উপত্যকা। বেলুচিস্তান পাকিস্তানের সব থেকে বড় প্রদেশ, এবং বেলুচিস্তানরা অনেকদিন ধরেই পাকিস্তান থেকে নিজেদের স্বাধীনতা চাচ্ছে। ওকে, এরপর আসেন আমরা দেখবো হচ্ছে দূরপ্রাচ্য। দূরপ্রাচ্যের মধ্যে আমরা শুরুতে দেখবো চীন। চীনের বিখ্যাত সমন্বয়ক হচ্ছেন সানঝু। চীনের রাজবংশের সব থেকে পুরাতন রাজবংশ হচ্ছে শাং রাজবংশ, এবং চীনের রাজাদের বলা হয়তো সন অফ গড। চীন হচ্ছে দ্বিতীয় জনবহুল দেশ, প্রথম জনবহুল দেশ হচ্ছে ভারত, এবং বিশ্বের রপ্তানিতে 1 নম্বর দেশ হচ্ছে চীন, এবং আমদানিতে দ্বিতীয় দেশ হচ্ছে চীন। তেল আমদানিতে প্রথম চীন, বিশ্বের অর্থনীতিতে চীনের অবস্থান হচ্ছে দ্বিতীয়, অর্থাৎ চীন হচ্ছে বিশ্বের সব থেকে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে চায়না। আর এখন চীন হয়তো 1 নম্বরে চলে আসবে, হয়তো না, চীন অবশ্যই হচ্ছে 1 নম্বরে চলে আসবে। ওকে, চীনের সাথে টোটাল 14টা দেশের সীমান্ত রয়েছে। এই 14টা দেশের সীমান্ত, পৃথিবীর 2টা দেশের সাথে 14টা দেশের সীমান্ত রয়েছে। 1 নম্বর হচ্ছে রাশিয়া, 2 নম্বর হচ্ছে চীন। তাহলে যদি বলা হয় সব থেকে বেশি দেশের সব থেকে বেশি সীমানা রয়েছে কোন দেশের সাথে, সেক্ষেত্রে হবে উত্তর রাশিয়া এবং চীন। অপশনে 2টা কখনোই থাকবে না, যে কোনো একটা থাকবে, যেটা থাকবে সেটাই দাগাবেন। এখানে দেখেন চীনের সাথে কোন দেশগুলো সীমান্ত রয়েছে। এটা হচ্ছে নর্থ কোরিয়া, এটা হচ্ছে রাশিয়া, এখানে মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বার্মা, লাওস, ভিয়েতনাম। এই 14টা দেশের সাথে হচ্ছে চীনের সীমান্ত রয়েছে। তো এটা আপনি একটু হচ্ছে ম্যাপ দেখে দেখে পড়বেন, তাহলে হচ্ছে এই জিনিসগুলা সহজে ইজিলি মনে থাকবে। সংখ্যাগরিষ্ঠ চীনের জাতি হচ্ছে হান জাতি। চীনের বিপ্লবের মধ্যে চীনের প্রথম একটা বিপ্লব হয়, যেটাকে বলা হয় জাতীয়তাবাদী বিপ্লব। এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন সানিয়াত সেন, এবং তার এই বিপ্লবের মাধ্যমে চীনের রাজবংশের অবসান ঘটে। তাহলে এখানে নামটা মনে রাখবেন যে সানিয়াত সেন, তিনি জাতীয়তাবাদী বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন। চীনের দ্বিতীয় যে বৃহত্তম বিপ্লবটা হয়, সেটা নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে মাও সেতুং, এবং এটা হচ্ছে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব। চীনের এই বিপ্লবের মাধ্যমে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, এবং চীনে এই বিপ্লবের মাধ্যমে ওই যে সানিয়াত সেনের যে দল ছিল, সেই সানিয়াত সেনের দলটা চীনের যে মেইন ভূখণ্ড, সেই মেইন ভূখণ্ড থেকে তারা বিতাড়িত হয়। অর্থাৎ সমাজতান্ত্রিক বিপ্লবের আগে বা সমাজতান্ত্রিক বিপ্লবের যখন হচ্ছে, তখন চীনের নিয়ন্ত্রণ ছিল সমাজতান্ত্রিক। এই বিপ্লবটা হয়েছিল মাও সেতুং এর নেতৃত্বে। মাও সেতুং এর নেতৃত্বে হচ্ছে এই বিপ্লবটা হয়, এবং হচ্ছে এই বিপ্লবের মাধ্যমে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এবং এই বিপ্লবের মাধ্যমে চীনে তৎকালীন সময়ের যারা নেতৃত্বে ছিল, এটা মূলত ছিল সানিয়াত সেনের দল, ওই দলটা মেইন যে চায়না, সেই মেইন চায়না থেকে বিতাড়িত হয়। তো আপনাদের জন্য এই যে পিপলস রিপাবলিক অফ চায়না না বা পিআরওসি, এগুলো এগুলো প্রয়োজন নাই, জাস্ট পড়বেন যে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল চীনে 1949 সালে, এবং এটা এখানে হচ্ছে নেতৃত্ব দিয়েছিলেন মাও সেতুং। ওকে, তো এটা হচ্ছে আপনাদের মেইন চায়না। আর এই মেইন চায়না থেকে সানিয়াত সেনের যে দলটা ছিল, তারা পালিয়ে এই ছোট্ট এই জায়গাটাতে আশ্রয় নেয়। এই জায়গাটার নাম হচ্ছে তাইওয়ান। আর তাইওয়ান এবং চীনের মাঝখানে এখানে দেখেন একটা সরু ওয়াটার বডি আছে, এটার নাম হচ্ছে তাইওয়ান প্রণালী, অথবা হচ্ছে ফরমোসা স্ট্রেইট। তাইওয়ান প্রণালী অথবা হচ্ছে ফরমোসা স্ট্রেইট। আচ্ছা, এবার দেখেন যে চিয়াং কাইশেক চিয়াং কাইশেক হচ্ছে তিনি ফরমোসায় আশ্রয় নেন, এবং সেখানে হচ্ছে রিপাবলিক অফ চায়না নামে তিনি একটা সরকার গঠন করেন। আচ্ছা, এরপর দেখেন এখানে এগুলো আসলে প্রয়োজন নাই, এগুলা এগুলো হচ্ছে নাইস টু নো, এগুলো প্রয়োজন নাই এখানে। এখানে ছোট্ট একটা ইস্যু আছে, সেটা একটু একদম সংক্ষেপে আপনাদেরকে বলি। 1949 সালে যখন চায়না চায়নাতে সমাজতান্ত্রিক বিপ্লব হয়, তো সমাজতান্ত্রিক বিপ্লব হওয়ার পরে আহ সমাজতান্ত্রিক বিপ্লব হওয়ার পরে চায়নার সাথে, চায়নার যে মেইন ভূখণ্ড, ওই মেইন ভূখণ্ডের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এবং যুক্তরাষ্ট্র সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার আম, পরে যুক্তরাষ্ট্র সম্পর্ক রাখে হচ্ছে তাইওয়ানের সাথে। তো আপনারা জানেন, আপনারা জাতিসংঘ পড়েছেন, জাতিসংঘে কিন্তু চীন একটা গুরুত্বপূর্ণ দেশ ছিল। তো 1949 সালের সমাজতান্ত্রিক বিপ্লবের পরে চীন 2 ভাগে ভাগ হয়ে যায়। একদিকে হচ্ছে চায়না, আরেকদিকে ছিল হচ্ছে তাইওয়ান। তো এখন চীনের এই 2টা পোর্শনের মধ্যে জাতিসংঘে নেতৃত্ব দিতে হচ্ছে তাইওয়ান, কারণ তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো ছিল, এবং তৎকালীন সময়ে
মেইন যে চায়নার ভূখণ্ড ওইটাকে হচ্ছে তেমন কেউই স্বীকৃতি তখন দেয় নাই। তো পরবর্তীতে আস্তে আস্তে বড় যে চায়না বা চায়নার যে মেইন ভূখণ্ড ওদের স্বীকৃতি আস্তে আস্তে বাড়ছিল এবং দাবি উঠছিল যে তাইওয়ানকে জাতিসংঘ থেকে বের করে দেওয়ার জন্য। তো 1971 সালে একটা ভোটাভুটির আয়োজন করা হয় জাতিসংঘ থেকে, যে জাতিসংঘে কে থাকবে, তাইওয়ান থাকবে নাকি মেইন চায়না থাকবে। তো তখন তাইওয়ান বুঝতে পারে যে তারা আসলে ভোটে জয়ী জয়ী হবে না, তখন তাইওয়ান হচ্ছে এখান থেকে বের হয়ে যায়। তো এখান থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে 1971 সালে তাইওয়ান জাতিসংঘ থেকে বের হয়ে যায়। ওকে, এরপরে আসেন এখানে মেইন যে চায়না, ওই মেইন চায়নার সাথে তো যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হয়ে গেল। খারাপ হওয়ার পরে তাদের সম্পর্ক ভালো হয় একটা ডিপ্লোমেসির মাধ্যমে। সেই ডিপ্লোমেসির নাম হচ্ছে পিং পং ডিপ্লোমেসি। এই পিং পং ডিপ্লোমেসিটা যেহেতু বিভিন্ন পরীক্ষাতে আগেও আসছে, এই কারণে আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। পিং পং ডিপ্লোমেসির মেইন থিমটা হচ্ছে যে জাপানে একটা টুর্নামেন্টে চীনের পিং পং দল, পিং পং মানে হচ্ছে আপনার টেবিল টেনিস, তারা হচ্ছে জাপানে খেলতে যায়। আবার যুক্তরাষ্ট্রের একটা দলও কিন্তু জাপানে খেলতে যায়। তখন চীনের দলটা যুক্তরাষ্ট্রের দলটাকে আমন্ত্রণ জানায় যে চীনে এসে খেলার জন্য। তখন যুক্তরাষ্ট্রের দলটা রাজি হয় এবং যুক্তরাষ্ট্রের দলটা চীনে খেলতে আসে। এবং এটার মাধ্যমে মূলত চীনের সাথে, অর্থাৎ চায়নার যে মেইন ভূখণ্ড, ওই ভূখণ্ডের সাথে হচ্ছে চীনের যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়, পুনরায় স্বাভাবিক হয়। আচ্ছা, তো চীন তাইওয়ান নিয়ে তার একটা প্রিন্সিপাল ফলো করে, এটার নাম হচ্ছে ওয়ান চায়না প্রিন্সিপাল। তো ওয়ান চায়না প্রিন্সিপালটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঘোষণা করেছেন যে আমরাও আহ, তাইওয়ানকে নিয়ে এই ওয়ান চায়না প্রিন্সিপালটাই আমরা ফলো করব। এই কারণে আমার জন্য এটা গুরুত্বপূর্ণ। ওয়ান চায়না প্রিন্সিপালের মেইন ইস্যুটা হচ্ছে যে চীন মনে করে যে তাইওয়ান কোনো আলাদা দেশ না, তাইওয়ান চীনেরই অংশ। এবং এটা এখন হচ্ছে হয়তো আলাদা আছে কোনো কারণে, কিন্তু পরবর্তীতে তারা আবারও এটা তারা চীনে এই চীনে তারা যোগ দিবে। আচ্ছা, এরপরে আসেন যে চীনের প্রেসিডেন্ট হচ্ছে শি জিনপিং, তিনি আজীবন হচ্ছে ক্ষমতায় থাকতে পারবেন। চীনের আইনসভার নাম হচ্ছে ন্যাশনাল পিপল কংগ্রেস। তো আইনসভা ভবনের নাম হচ্ছে গ্রেট হল অফ দ্য পিপল। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পার্লামেন্ট। এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ একটা স্লাইড। হংকং এবং ম্যাকাও, এই দুইটা, এই যে এটা হচ্ছে হংকং আর এটা হচ্ছে ম্যাকাও, এই দুইটা জায়গা হচ্ছে বিশেষ একটা জায়গা চীনের জন্য। কারণ হলো এই দুইটা জায়গাতে দুই রকম পলিসি চালু আছে। দুই রকম পলিসি বলতে পুরো চীন চলে সমাজতান্ত্রিক উপায়ে, আর ম্যাকাও এবং হংকং এই এই জায়গাটাতে, এই জায়গাগুলোতে হচ্ছে পুঁজিবাদ চলে। এখন সমাজতন্ত্র কি, সমাজতান্ত্রিক ওয়েটা মেইন থিমটা হচ্ছে যে এখানে ব্যক্তি মালিকানাধীন কোনো কিছু থাকবে না। ঠিক আছে, এখানে ব্যক্তি মালিকানাধীন কোনো কিছু থাকবে না। ব্যক্তি মালিকানাধীন বলতে হচ্ছে যে আপনার এখানে সবকিছু থাকবে সরকারি মালিকানায়, এবং এখানে কোনো শ্রমিক থাকবে না, মালিক থাকবে না, এবং সবাই সমান সুযোগ সুবিধা পাবে। এটা হচ্ছে সমাজতন্ত্রের মেইন থিম। তবে চায়নার যে সমাজতন্ত্র সেটা আসলে এই মেইন থিমটা ফলো করে না। তারা তাদের সমাজতন্ত্রটাকে তারা মডিফাই করে তারা একটা তাদের তাদের মতো করে তারা একটা ভার্সন বানিয়েছে। তো যাই হোক, মেইন থিমটা হচ্ছে যে চায়নাতে সমাজতন্ত্র চলে আর ম্যাকাও এবং হংকং এ হচ্ছে পুঁজিবাদ চলে। তো এই কারণে ম্যাকাও এবং হংকংকে বলা হয় যে এক দেশ দুই নীতি। তো ম্যাকাও মূলত হচ্ছে পর্তুগালের অধীনে ছিল এবং পরবর্তীতে এই পর্তুগাল থেকে তারা স্বাধীনতা লাভ করে হচ্ছে 1999 সালে, এবং বর্তমানে এটা একটা স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে শাসিত হচ্ছে। এবং হংকংও হচ্ছে একইভাবে ব্রিটিশদের অধীনে ছিল 1997 সালে। 1997 সালে হচ্ছে হংকং আহ, চীন ফেরত পায়, এবং এখানেও এক দেশ দুই পদ্ধতি চালু আছে, 2047 সাল পর্যন্ত এটা চালু থাকবে। তাহলে এক দেশ দুই নীতি কি, এক দেশ দুই নীতি হচ্ছে চায়নার মেইন ভূখণ্ডে সমাজতান্ত্রিক কাঠামো, এবং হংকং ম্যাকাওতে হচ্ছে পুঁজিবাদী কাঠামো। ওকে, উইঘুর মুসলিম, এটা হচ্ছে চায়নার জিনজিয়াং প্রদেশে অবস্থিত মুসলিম জাতিগোষ্ঠী, যারা যেখানে চায়না হচ্ছে এদেরকে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। আর এখানে চীন যেহেতু খুব কঠোরভাবে তাদের মিডিয়া কন্ট্রোল করে, সুতরাং এখানে আসলে তারা কি অবস্থায় আছে উইঘুর মুসলিমরা, এটা আসলে জানা যাচ্ছে না বা এটা খুব একটা মিডিয়াতে আসে না। এই উইঘুর মুসলিমরাও কিন্তু অনেকটা রোহিঙ্গাদের মতোই ইথনিক ক্লিনসিং এর শিকার হচ্ছে। ওকে, তিব্বত হচ্ছে চীনের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল, এবং এটাকে নিষিদ্ধ দেশ বলা হয়ে থাকে, কারণ এখানে প্রচুর ঠান্ডা থাকে। এই কারণে আহ, বছরের ম্যাক্সিমাম সময় এটা বন্ধ থাকে বা এখানে পর্যটকরা যেতে পারে না। এই কারণে এটাকে বলা হয় হচ্ছে নিষিদ্ধ দেশ, এবং এই তিব্বতকে বলা হয় পৃথিবীর ছাদ। দালাই লামা তিব্বতের
ধর্মীয় নেতার পদবি হচ্ছে দালাই লামা, তবে এটা কোনো মানুষের নাম না। দালাই লামা হচ্ছে যার সেটা ধর্মীয় নেতার পদবি। বর্তমানে যিনি দালাই লামা হিসেবে দায়িত্ব পালন করছেন তার নাম হচ্ছে তেনজিন গ্যাতসো। ওকে, আমরা চীনটা একবার শেষ করে দিই, তারপর আজকে ক্লাসটা শেষ করে দিব। চীনের একটা খুব গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড, যদি এটার নাম এখন ওয়ান বেল্ট ওয়ান রোড না। এটা মূলত প্রাচীনকালে, এনশিয়েন্ট আমলে চীন থেকে ইউরোপ পর্যন্ত একটা রাস্তা ছিল। তো এই রাস্তা দিয়ে আহ, রেশম রেশম হচ্ছে ইয়ে হইতো, এই রাস্তা দিয়ে হচ্ছে আপনার আম, রেশম ট্রান্সপোর্ট হইতো। তো এই কারণে এইটাকে বলা হয় হচ্ছে সিল্ক রুট, এনশিয়েন্ট সিল্ক রুট। তো এই সিল্ক রুট এখন আর নাই, তবে চীন এটাকে আবারও হচ্ছে আহ, পুনরুজ্জীবিত করতে যাচ্ছে। তো এই পুনরুজ্জীবিত করতে গিয়ে তারা এটার শুরুতে নাম দিয়েছিল ওয়ান বেল্ট ওয়ান রোড, কিন্তু পরবর্তীতে এই নামটা চেঞ্জ করা হয়। চেঞ্জ করে এই নামটার নাম রাখা হয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। 2013 সালে প্রেসিডেন্ট শি জিনপিং তিনি হচ্ছে এই প্রকল্পটার ঘোষণা করেন। ওকে, তাহলে বর্তমান হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হচ্ছে এটার নাম। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে দুইটা হচ্ছে পথ রয়েছে, একটা হচ্ছে ইকোনমিক বেল্ট এবং আরেকটা হচ্ছে মেরিটাইম রোড। ইকোনমিক বেল্ট এবং হচ্ছে মেরিটাইম রোড। তো এর মধ্যে, এই দুইটা অংশের মধ্যে ইকোনমিক বেল্টটা হচ্ছে একদম চীন থেকে শুরু এবং শেষ হয়েছে ইউরোপে গিয়ে, এটা হচ্ছে ইকোনমিক বেল্ট বা স্থলপথ। আর যেটা জলপথ, এই জলপথটাও শুরু হয়েছে চীন থেকে এবং শেষ হয়েছে ইউরোপে গিয়ে। তবে এই জলপথটা এদিক থেকে এশিয়াকে টাচ করেছে, এখানে আফ্রিকাকে টাচ করেছে, তারপরে ইউরোপে টাচ করেছে। তার মানে এই জলপথটা একদিকে হচ্ছে এশিয়া, আর দিকে আফ্রিকা এবং আরেকদিকে ইউরোপ, এই তিনটা কন্টিনেন্টকে হচ্ছে সংযুক্ত করেছে। প্রকল্পের আওতায় 6টা ইকোনমিক করিডোর রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ইকোনমিক করিডোর হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সংক্ষেপে সিপিইসি। এটাই বর্তমানে হচ্ছে ফাংশনাল বা চালু আছে। 9 ড্যাশ লাইন, এটা মূলত হচ্ছে সাউথ চায়না সি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সাগর। এই সাগরটাতে অবস্থিত। চীন কি করেছে যে এই সাগরটাতে চীনের জায়গা কতটুকু সেটা তারা এই 9টা ড্যাশ লাইন দিয়ে হচ্ছে তারা চিহ্নিত করেছে। এই অঞ্চলটাকে এই কারণে বলা হয় হচ্ছে 9 ড্যাশ লাইন, যদি এটা বিতর্কিত, কারণ এখানে চীন এভাবে দাবি করতে পারে না, কারণ এখানে আরো উপকূলীয় দেশ আছে। উপকূলীয় দেশগুলো হচ্ছে এই অঞ্চলটার দাবিদার, তো এটা নিয়ে ঝামেলা আছে। 9 ড্যাশ লাইন হচ্ছে দক্ষিণ চীন সাগরে অবস্থিত। উত্তর কোরিয়া, আহ, উত্তর কোরিয়া উত্তর কোরিয়া সম্পর্কে জাস্ট জানতে হবে একটা তথ্য, এখানে এগুলা তেমনটা ইম্পর্টেন্ট না। দুই কোরিয়া বিভক্ত হয় কবে কবে এটা এটা জানতে হবে। দুই কোরিয়া বিভক্ত হয় 1945 সালে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া জাপানের দখলে ছিল। পরবর্তীতে আহ, কোরিয়া তো স্বাধীন হয়। এবং এখানে দুই কোরিয়া বলতে একদিকে উত্তর কোরিয়া এবং আরেকদিকে দক্ষিণ কোরিয়া ভাগ হয়ে যায়। এবং উত্তর কোরিয়াতে তারা হচ্ছে যে উত্তর কোরিয়াতে এটা দখল নেয় হচ্ছে চীন এবং আহ, রাশিয়া, এবং দক্ষিণ কোরিয়া দখল নেয় হচ্ছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। তো এখানে 1950 সালে উত্তর কোরিয়া হচ্ছে দক্ষিণ কোরিয়াতে আক্রমণ চালায় এবং তখনই হচ্ছে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। পরবর্তীতে হচ্ছে জাতিসংঘ একটা যুদ্ধবিরতি প্রস্তাব পাশ করে ইউনাইটিং পিস রেজলিউশনের মাধ্যমে। এবং এই রেজলিউশনের মাধ্যমে হচ্ছে দুই কোরিয়া আম, যুদ্ধ শেষ হয় এবং দুই কোরিয়া স্বাধীন হয়। 1953 সালে হচ্ছে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ শেষ হয়। ওকে, পৃথিবীর অষ্টম দেশ হিসেবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায় হচ্ছে নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া অষ্টম দেশ হিসেবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিউল। বর্তমান প্রেসিডেন্ট নাম হচ্ছে জি জায়ে মিয়ং। বাসভবন অর্থাৎ এই প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে ব্লু হাউস। দুই কোরিয়াকে বিভক্তকারী সীমারেখার নাম হচ্ছে মিলিটারি ডিমার্কেশন লাইন, বা এটাকে 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা বলা হয়ে থাকে। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে সুরক্ষিত সীমানা। তারপর হচ্ছে যে নর্দার্ন লিমিট লাইন, এই নর্দার্ন লিমিট লাইনটা হচ্ছে স্থলপথ। অর্থাৎ এমনিতে হচ্ছে আপনার উম, স্থলপথ যেটা, সেইখানে দুই কোরিয়ার মধ্যে সীমারেখার নাম হচ্ছে মিলিটারি ডিমার্কেশন লাইন বা 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা। আর জলপথে এই সীমাটার নাম হচ্ছে নর্দার্ন লিমিট লাইন, এটা হচ্ছে ইয়োলো সি বা পিত সাগরে অবস্থিত দুই কোরিয়ার মধ্যে সীমারেখা। কোরিয়ার একদম কাছে অবস্থিত হচ্ছে জাপান, যেখানে প্রতিনিয়ত হচ্ছে ভূমিকম্প হয়। জাপানকে ভূমিকম্প দেশও বলা হয়ে থাকে। জাপানে কেন তো ভূমিকম্প হয়, কারণ এখানে একটা আহ অঞ্চল আছে, এটার নাম হচ্ছে রিং অফ ফায়ার। এখানে অনেকগুলা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি আছে, এবং এইখানে আগ্নেয়গিরির কারণে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার ভূমিকম্প হয়। তো এটা নিয়ে আমরা পড়বো বিস্তারিত, আপাতত এটা এতটুকু জানলে চলবে। তো এই কোরিয়া এবং জাপানের মাঝখানে একটা প্রণালী আছে, সেটা আছে, এটার নাম হচ্ছে
কোরিয়া প্রণালী। কাকে যুক্ত করেছে এটা প্রয়োজন নাই পড়ার। পানমুনজাম, পানমুনজাম হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত একটা গ্রাম। এটাকে শান্তি গ্রামও বলা হয়ে থাকে, কারণ এই গ্রামটাতে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া যদি কোনো ঝামেলা হয়, এই ঝামেলা মিটানোর জন্য তারা হচ্ছে এখানে তারা বসে বসে তারা হচ্ছে কথাবার্তা বলে তাদের ঝামেলা ঠিক করার চেষ্টা করে। ওকে, আমরা আপাতত আজকে এতটুকু পর্যন্তই থাকি। আমরা একটু রিক্যাপ করি, রিক্যাপ করে হচ্ছে আমরা আজকে ক্লাসটা শেষ করে দেই। তাহলে আমরা এখানে কি কি জিনিস পড়লাম? আমরা পড়াশোনা শুরু করেছি হচ্ছে চীন থেকে। একটু আমরা রিক্যাপ করি। তাহলে চীন হচ্ছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ, রপ্তানিতে 1 নাম্বার, অর্থনীতির দিক থেকে 2 নাম্বার, আমদানিতে দ্বিতীয়, বিশ্বের তেল আমদানিতে প্রথম। চীনের সাথে 14টা দেশের টোটাল সীমানা রয়েছে। সংখ্যাগরিষ্ঠ জাতি হচ্ছে হান জাতি। চীনের বিপ্লব হচ্ছে প্রথম বিপ্লব, আমরা দেখলাম জাতীয়তাবাদী বিপ্লব। এটার নেতৃত্ব দিয়েছিলেন সানিয়া সেন। তারপরে চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন মাও সেতুং। 1949 সালে হচ্ছে তিনি এটার নেতৃত্ব দেন। তারপরে হচ্ছে আমরা দেখলাম এখানে চীনের পিংপং ডিপ্লোমেসির মাধ্যমে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়। চীন তাইওয়ান নিয়ে যে পলিসিটা মেনে চলে সেটার নাম হচ্ছে ওয়ান চায়না প্রিন্সিপাল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, আহ, আইনসভা ন্যাশনাল পিপল কংগ্রেস, আইনসভা ভবনের নাম হচ্ছে গ্রেট হল অফ দ্য পিপল। ম্যাকাও এবং হচ্ছে আহ, হংকং, এই দুইটা হচ্ছে চীনের বিশেষ দুটো অঞ্চল, এবং এখানে এক দেশ দুই পদ্ধতি চালু আছে। ওকে, তারপরে হচ্ছে আমরা দেখলাম উইঘুর মুসলিম জিনজিয়াং প্রদেশে এরা বাস করে। তিব্বত পৃথিবীর ছাদ বলা হয়, নিষিদ্ধ দেশও বলা হয়ে থাকে। তিব্বত ধর্মীয় নেতার নাম পদবি হচ্ছে দালাই লামা, এবং তেনজিং গিয়াৎসো বর্তমান দালাই লামার নাম। ওয়ান বেল্ট ওয়ান রোড, এটার বর্তমান নাম হচ্ছে বিআরআই, এটা চালু হয় 2013 সালে। তারপরে হচ্ছে আমরা দেখলাম দুইটা অংশ আছে, ইকোনমিক বেল্ট এবং মেরিটাইম রোড। তারপর এখানে আমরা দেখলাম প্রকল্প টোটাল 6টা ইকোনমিক করিডোর আছে, মানে ইকোনমিক করিডোর প্ল্যান আছে আর কি। 6টা ইকোনমিক করিডোর এখনো চালু হয় নাই, তার মধ্যে একটা এখন পর্যন্ত চালু আছে। এই চালু হওয়ারটার নাম হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি। 9 ড্যাশ লাইন দক্ষিণ চীন সাগরে অবস্থিত। তারপরে উত্তর কোরিয়া আমরা দেখলাম 2 করে বিভক্ত হয় 1945 সালে। কোরিয়া যুদ্ধ শুরু হয় 1950 সালে। এর মধ্যে যুদ্ধবিরতি প্রস্তাব কোরিয়া দেয় হচ্ছে 1951 সালে। জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি প্রস্তাবটা দেওয়া হয়। অষ্টম দেশ হিসেবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায় হচ্ছে নর্থ কোরিয়া। তারপরে প্রেসিডেন্ট হচ্ছে লি জায়ে মিয়ং। আহ, বাসভবন হচ্ছে ব্লু হাউস। 2 কোরিয়াকে বিভক্তকারী সীমারেখা হচ্ছে 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা। পৃথিবীর সব থেকে সুরক্ষিত সীমানা হচ্ছে এই 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা। নর্দার্ন লিমিট লাইন, পিত সাগরে 2 কোরিয়ার সীমানা হচ্ছে এই নর্দার্ন লিমিট লাইন। তারপরে হচ্ছে এখানে আমরা দেখলাম উম পানমুনজাম, এটা হচ্ছে শান্তিগ্রাম নামে পরিচিত। ওকে, আমরা আপাতত আজকে এতটুকু পর্যন্তই থাকি, কারণ আমরা অনেকক্ষণ ধরে পড়াশোনা করতেছি। আমি এখন হচ্ছে আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা হচ্ছে উত্তর দিবেন। এতক্ষণ যা কিছু আপনারা পড়লেন এগুলার আপনারা উত্তর দিবেন। আপনাদের সামনে হচ্ছে একটা আছে, সামনে হচ্ছে আপনাদের একটা ওপেন বুক আছে। ওপেন বুকটা হচ্ছে মূলত বাংলা গ্রামারের উপরে হবে আপনাদের ওপেন বুকটা, যেহেতু আপনার বাংলা গ্রামার ক্লাস হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। আপনাদের বাংলা গ্রামারের ওপেন বুকটা আমি বলি, ডেটটা একটু বলি। গ্রামার ওপেন বুকটা হবে 14ই ডিসেম্বর, আর ফাইনাল পরীক্ষাটা হবে হচ্ছে 15ই ডিসেম্বর। আর আপনাদের মোটামুটি আপনাদের আন্তর্জাতিক বিষয়াবলীর ক্লাসটা শেষ হবে মোটামুটি হচ্ছে 19 ডিসেম্বর। এরপরে হচ্ছে আপনাদের সায়েন্স আইসিটি ক্লাসও আছে। তো সায়েন্স আইসিটি ক্লাসগুলো আপনাদের, সায়েন্স আইসিটি ক্লাস হচ্ছে 3টা হবে টোটাল সায়েন্স আইসিটি ক্লাস। এরপর আপনার মডেল টেস্ট হবে। মানে সব মিলিয়ে হচ্ছে আপনাদের 25 বা 26 ডিসেম্বর, 25 এবং 26 ডিসেম্বর, 25 বা 26 ডিসেম্বর আপনাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আপনারা যে ব্যাচে ভর্তি হয়েছিলেন এই ব্যাচের ক্লাস। তো এরপরে আপনাদের রিভিশন ক্লাস আমরা নিব, এবং এটা আমরা কমিটেড যে আমরা রিভিশন ক্লাস নিব। এবং সেটা হচ্ছে যেগুলা আপনারা দুর্বল আছেন, সাধারণত যেগুলোতে আপনাদের ল্যাকিংস আছে, সেগুলোতে আমরা ক্লাসগুলো নিব। তো তো হচ্ছে চলেন আমরা কিছু প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সব থেকে দীর্ঘতম প্রণালী কোনটা? বলেন, পৃথিবীর সব থেকে দীর্ঘতম প্রণালী কোনটা? হ্যাঁ, রেকর্ডটাই সকালে দিয়ে দেওয়া হবে, রেকর্ডটা সকালে দিয়ে দেওয়া হবে। পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ প্রণালী কোনটা? মালাক্কা, পৃথিবীর মালাক্কা প্রণালী। আচ্ছা, এরপরে বলেন যে এরপরে বলেন ইংরেজি সাহিত্যের, ও আচ্ছা আপনার ইংরেজি সাহিত্যের ক্লাস বাকি আছে না? আচ্ছা ওকে, ইংরেজি সাহিত্যের ক্লাসও দিব, তাহলে আপনার ওইটা শিডিউলে দিয়ে দিব। ইংরেজি সাহিত্যের ক্লাসটা বাকি রয়ে গেছে, আপনার ইংরেজি সাহিত্যের 2টা বা 1টা ক্লাস হবে। ওইটা সিদ্ধার্থ ভাই নিবে, ওটা ওনার সাথে আমার কথা হয়েছে,
কিন্তু রুটিনে অ্যাড করা হয় নাই, ওটা আপনাদের ক্লাস হবে, সমস্যা নাই। আচ্ছা, এরপরে এরপরে বলবেন যে বাগরাম বিমান ঘাঁটি। বাগরাম বিমান ঘাঁটি এটা হচ্ছে কোন জায়গায় অবস্থিত? বাগরাম বিমান ঘাঁটি। 111 কি? 111 হচ্ছে ওই যে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে যে হামলা চালাইলো ওইটা, আফগানিস্তানের পাবরন প্রদেশে অবস্থিত। ওকে। আচ্ছা, এরপর বলেন তো লয়া জিরগা কি? লয়া জিরগা বড় সভা, পরামর্শ সভা মূলত, হ্যাঁ। লয়া জিরগা হচ্ছে মূলত পরামর্শ সভা। আচ্ছা, এরপরে 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 বলেন, এরপরে বলেন হচ্ছে চীনের সাথে কটা দেশের সীমান্ত রয়েছে? চীনের সাথে কটা দেশের সীমান্ত রয়েছে? 14। 14টা। আচ্ছা, এরপরে বলেন যে উম হরমুজ, হরমুজ হচ্ছে কাকে কাকে অ্যাড করেছে? হরমুজ অ্যাড করেছে কাকে কাকে? পারস্য এবং হচ্ছে ওমান। পারস্য এবং হচ্ছে ওমান। আচ্ছা, এরপরে বলেন যে সোয়াত উপত্যকা এটা কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সোয়াত উপত্যকা, সোয়াত উপত্যকা কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? হিন্দুকুশ। হিন্দুকুশ হচ্ছে সোয়াত উপত্যকা। আচ্ছা, আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমারেখার নাম কি? আফগানিস্তান এবং পাকিস্তান সীমারেখার ডুরান্ড লাইন, ডুরান্ড লাইন। আর পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা গিরিপথ নিয়ে ঝামেলা আছে, ওই গিরিপথটার নাম কি? খাইবার, সাইবার না, খাইবার, খাইবার। এটা লিখেছেন সাইবার। খাইবার, খাইবার পাস, খাইবার পাস। ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাইলে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন।